আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের এপিসোডটা কিন্তু আমরা সাজিয়েছি ছোট মাঝারি এই ধরনের ঘটনা দিয়ে। সবসময় তো বড় ঘটনা আমরা পাই না, আর বড় ঘটনা আমাদের সিরিয়ালে বিভিন্ন সময় থাকে, মানে পাইপলাইনে থাকে। কোনো এপিসোডে বড় ঘটনা থাকে একাধিক, আবার একটা থাকে, আবার থাকে না। এটা নিশ্চিতভাবে আসলে আমরা কখনো বলতে পারি না। আমরা সিরিয়ালি যে ঘটনাগুলো পাই ওই অনুযায়ী সাজাতে থাকি। এই কারণে আমাদের এপিসোডের সময়টা সবসময় একরকম হয় না। এপিসোড কখনো 2.5 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 2 ঘন্টার কম হতে পারে, 1.5 ঘন্টারও কম হতে পারে। এই জন্য আমরা নিশ্চিতভাবে কখনোই এপিসোডের সময়টা নির্দিষ্ট করে কখনোই আমরা বলতে পারবো না। প্রিয় লিসেনার্স, চলুন আমরা শুরু করি। এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ রুবেল মাহমুদ ভাই। ওনার গ্রাম গয়নাকান্দি, পোস্ট ধুকুরিয়াবেড়া, থানা বেলকুচি, আর জেলা সিরাজগঞ্জ। যে ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি ঘটেছে ওনাদেরই গ্রামের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুস সামাদ মিয়া। আর ঘটনার সময়কাল 2002 সালের শেষের দিকে। এই যে সামাদ ভাই, উনি একটি সেচ পাম্প স্থাপনের সিদ্ধান্ত নেন ওনার বাড়ির কাছাকাছি। তবে রাস্তা, যেটা গ্রামের যে রাস্তা, মেইন একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা থেকে নামার পর শুধু জমি, ফসলি জমি রয়েছে। প্রায় 12 থেকে 13টা জমির পরে একটি জায়গা রয়েছে, ওই জায়গাতে উনি সেচ পাম্প স্থাপনের সিদ্ধান্ত নেন। আশেপাশে যে কোনো ঘর বাড়ি ছিল না, বিষয়টা এরকম নয়। উনি যেখানে সেচ পাম্প স্থাপনের সিদ্ধান্ত নেন, ওখান থেকে আরো 8-10টা জমি পার হয়ে মাঠের মধ্যে একটি ভিটা বাড়ি রয়েছে, ওখানে একজন বসবাস করেন। আর যেখানে সেচ পাম্প উনি স্থাপন করবেন, ওইখানের মোটামুটি কাছাকাছি একটা ঝোপ জঙ্গলের মতো রয়েছে, আবার ওই ঝোপ জঙ্গলের পাশে একটি পুকুর রয়েছে। মোটামুটি এই হচ্ছে আশেপাশের পরিবেশ। আর ওনার বাড়ি থেকে ওই জায়গাতে আসতে, মানে ওনার সেচ পাম্প যেখানে স্থাপন করবেন, ওখানে আসতে 15-20 মিনিট সর্বোচ্চ সময় লাগে পায়ে হেঁটে। এই হচ্ছে সার্বিক অবস্থা। উনি যেখানে এই সেচ পাম্প স্থাপন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, ওই জায়গা নিয়ে স্থানীয়ভাবে অনেকের মধ্যে বিভিন্ন ভুতুরে কথাবার্তা প্রচলন ছিল। এমনকি ওই যে মাঠের মধ্যে যিনি বাড়ি করেছিলেন, ওই ব্যক্তিও এই সামাদ ভাইকে নিষেধ করেন যে এখানে সেচ পাম্পটা না দিতে। কারণ হচ্ছে উনি সহ গ্রামের অনেকেই দেখেছেন যেই জায়গাতে সেচ পাম্প, মানে ওটার পেছনে তো আবার একটু ঝোপ জঙ্গলের মতো আবার পুকুর, ওই দিক দিয়ে বিভিন্ন সময় বড় বড় গরু, ঘোড়া, সাদা কাপড় পরা মহিলা, কোলে বাচ্চা, তারপরে ওই পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ, দানবাকৃতির বিভিন্ন ধরনের অবয়ব, এইটি নাকি অনেকেই দেখেছেন এই জিনিসগুলো। যার কারণে এই সামাদ ভাইকে তারা নিষেধ করেছিলেন যে তারা যেন, বিশেষ করে সামাদ ভাই যেন তাদের কথা শোনেন এবং এখানে না করেন, অন্য জায়গা করতে, মানে হয়তো বা অন্য কয়েক জমি পরে গিয়ে বা আর একটু দূরে গিয়ে করতে। এটা করলে ওনার জন্য সুবিধা হবে আর কি। এদিকে এই সামাদ ভাই যে, মানে আব্দুল সামাদ মিয়া যিনি, উনিও কিন্তু বেদম সাহসী একজন মানুষ এবং খুব একরোখা প্রকৃতির। সবাই নিষেধ করছিল, কিন্তু এই বিষয়ে আসলে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। উনি ওইটা ওখানেই করবেন, যেহেতু ওই জায়গাতে সেচ পাম্প স্থাপনের জন্য উনি জমি কিনেছেন। যার কারণে উনি যে অন্য কোথাও যাবেন, এই ধরনের চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে কোনোভাবেই কাজ করছিল না, অনেকের নিষেধ সত্ত্বেও। উনি ওখানে সেচ পাম্প স্থাপন করেন যথারীতি। আর সেচ পাম্প স্থাপন করার পর ওর ভিতরে তো একটা ঘরও তৈরি করেছিলেন ওইখানে, যাতে করে রাত্রে থাকা যায়। এক রাত্রে উনি শুয়ে আছেন। শুয়ে থাকার পর উনি হঠাৎ করে মনে হলো, মানে ওনার কাছে বাইরে মনে হলো যে ঘোড়ার ডাকের মতো কিছু একটা। উনি চিন্তা করেন কি ব্যাপার, এই ডাক আসে কোথা থেকে। উনি ঘরের দরজা খুলে বের হন। বের হয়ে দেখেন দূরে একটি ঘোড়া ঘাস খাচ্ছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে, বেশ সুস্থ সবল, আকার আকৃতিতেও বেশ তাগড়া একটা ঘোড়া। উনি চিন্তা করলেন যে এই গ্রামে তো কেউ ঘোড়া পালে না, এই ঘোড়া কোত্থেকে আসলো। তো উনি এটা দেখেন এবং বুঝতে পারেন এটা স্বাভাবিক কোনো জিনিস না। এটা দেখে উনি কিন্তু ভয় পাননি, তেমন বিচলিতও হননি। উনি আবার আস্তে করে ঘরে চলে আসেন, কোনো শব্দ করেন নাই। উনি জানেন যে কোনো অবয়ব দেখলে সে যদি তার মতো কোনো কাজ করে, তাকে কোনো ডিস্টার্ব না করে ওখান থেকে চলে আসতে হয়। তো উনি চলে আসেন। ওই ঘোড়াটাও তার মতো করে ঘাস খাচ্ছিল।
উনি খেয়াল করছিলেন যে ঘোরটা আবার তার দিকে তাকায় কিনা। তো উনি দেখলেন যে না, তাকালো না। উনি ঘরে চলে এসে শুয়ে পড়েন। ওই রাতের মতো আর কোনো কিছু হয়নি। এর পরের রাত্রের ঘটনা, হঠাৎ করে ওনার কাছে মনে হলো রাতের বেলা খুব ঝড় শুরু হয়ে গেল। সময়টা অবশ্য ঝড়ের সিজন ছিল, কিন্তু এমন ঝড় শুরু হয়ে গেল, অথচ কিছুক্ষণ আগে উনি ঘরে ঢুকেছেন, আকাশে কোনো মেঘ দেখতেই পাননি। একদম চাঁদের উজ্জ্বল আলো চারদিকে ছিল। হঠাৎ করে এইভাবে ঝড় শুরু হয়ে গেল। এমন ঝড় মনে হচ্ছে ওনার যেই সেচ পাম্পের যে ঘরটা, এটা দুমড়ে মুচড়ে পড়ে যাবে বা উড়ে চলে যাবে। কিন্তু বেশ খানিকক্ষণ পর একদম সবকিছু স্বাভাবিক হয়ে গেল। উনি তখন দরজা খুলে বাইরে বের হয়ে দেখেন যে উনি যখন বেশ খানিকক্ষণ আগে ঘরে ঢুকেছিলেন, চারদিকে যেমন সুন্দর পরিবেশ ছিল, এখনো ঠিক তেমনই। মারাত্মক যে ঝড় হয়ে গেল এর কোনো চিহ্ন পর্যন্ত বাইরে নেই। মনে হচ্ছে একটা গাছের পাতাও এখান থেকে ওখানে সরে যায়নি। উনি বুঝতে পারেন এটা একটা স্বাভাবিক বিষয় কখনোই হতে পারে না। তারপরও যেহেতু মানুষজনের কাছে শুনেছিলেন, উনি বিষয়টার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, কারণ ওনার আর কোনো উপায় ছিল না। এর পরের রাত্রে ঘটে আরো এক ভয়ানক ঘটনা। উনি শুয়ে আছেন, হালকা একটা কাঁথা, মানে পাতলা একটা কাঁথা শরীরে দিয়ে উনি শুয়ে আছেন, ঘুমিয়েও গিয়েছেন। কতক্ষণ ঘুমিয়েছেন উনি ঠিক বলতে পারেন না আসলে। হঠাৎ করে ওনার কাছে মনে হলো কেউ একজন এই কাঁথা ধরে টানাটানি করছে। প্রথম দিকে উনি বুঝতে পারেননি, মনে করেছেন এমনি হয়তো বা স্বাভাবিক কোনো বিষয়। পরে যখন মনে হলো হ্যাঁ, কাঁথা ধরে টানাটানি করছে, কাঁথা একবারে টেনে সরিয়েও ফেলছে না, আবার এমন ভাবে টানাটানি করছে মনে হচ্ছে কাঁথা একবার সরে যাচ্ছে আবার শরীরের উপর চলে আসছে, এরকমটা আর কি। তো উনি চোখ খুলে তাকান। ওনার যে সেচ পাম্পের যে বেড়া, এটা পাটখড়ি বেড়া ছিল, জায়গায় জায়গায় ফাঁকা ছিল, চাঁদের আলো কিন্তু খুব ভালো করেই ঘরের মধ্যে ঢুকতো। চাঁদের আলোতে উনি দেখতে পান ওনার পায়ের দিকে বিশাল মোটা একটা অবয়ব বসে আছে। ওই অবয়বটার আকার আকৃতি দেখে উনি এটা বুঝতে পারেন যে এই অবয়বটা যদি উঠে দাঁড়ায় তাহলে তার শরীর মানে এই যে সেচ পাম্পটা যে চাল রয়েছে এই চালটাল ভেদ করে চলে যাবে আর কি, মানে এত বড়। এই অবয়বটার হাত কোনটা, পা কোনটা, এটা আবার মাথা কোনটা, এটা উনি বুঝতে পারছিলেন না। তবে এই অবয়বটার পুরো শরীর জুড়ে ছোট ছোট চোখ রয়েছে এবং এই চোখগুলো পিটপিট করছে। আর চাঁদের আলোতে এই জিনিসটা খুব ভালো করে দেখা যাচ্ছিল। উনি যখন এই জিনিসটা দেখেছেন তখন ভয় পেয়েছেন। আর ভয় পাওয়ার পর উনি সাহস করে বলে ওঠেন যে বাবুরে, আমার কোনো উপায় নাই, আমি গরিব মানুষ, এই সেচ পাম্প অনেক কষ্ট করে এটা দিছি, তুমি তোমার জায়গায় থাকো, আমি কথা দিচ্ছি তোমাকে আমি বিরক্ত করব না, তুমিও বাপু আমার কোন ক্ষতি করো না, আমি গরিব মানুষ। তো এটা যখন বলেছেন তখন ওই অবয়বটা কি হয়, মনে হলো যে চোখের নিমেষেই ভ্যানিশ হয়ে গেল। ওই অবয়বটা কোনো উত্তর দিল না, চলে গেল। এরপরে এই সামাদ মিয়া বা সামাদ ভাই, উনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখেছেন ওনার সেচ পাম্পের আশেপাশে। ঘোড়া দেখেছেন, ওই যে সাদা কাপড় পরা অবয়ব দেখেছেন, তারপরে এই দানবটারই অরিজিনাল সুরতে, মানে চোখ রয়েছে অনেকগুলো, এগুলো তো দেখেছেন। কিন্তু উনি দেখেছেন সবসময় দূরে দূরে। ওই জিনিসটাও কখনো তাকে ইচ্ছাকৃতভাবে ভয় দেখানোর চেষ্টা করেনি, কাছেও আসেনি। আর এই যে সামাদ ভাইও কখনো ওই জিনিসটাকে বিরক্ত করেনি। উনি ওনার মতো করে সেচ পাম্পে থাকতেন, উনি ওনার কাজ করতেন, ঘুমাতেন, চলে আসতেন, এর মধ্যেই চলে যাচ্ছিল। উনি ওই জিনিসটার সাথে একদম অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু এরপরে কখনো ওই জিনিসটার সাথে তার কোনো কথা হয়নি, এভাবেই চলছিল। এরপরে একদিন কি হলো, সামাদ ভাই উনি কোনো একটা কারণে বাড়ির বাইরে যাবেন, ওই রাত্রে বাড়িতে ফিরবেন না, ওদিকে সেচের মৌসুম চলছে, সেচ পাম্প তো চালাতে হবে। তখন তার ছেলেকে দায়িত্ব দিয়ে যান। তার ছেলে এই বিষয়গুলো খুব ভালো করেই বুঝতো। দিনের বেলা থাকতো সব সময়, রাতের বেলা থাকতো না, রাতের বেলা সামাদ ভাই থাকতো। তো সামাদ ভাইয়ের ছেলে সে রাত্রে ঘুমাতে গিয়েছে। রাত্রে ঘুমাতে গেলে হঠাৎ করে ওই একই ঘটনা, কে যেন তার চাদর ধরে টানে।
আর টানাটানি করার একটা পর্যায়ে এই সামাদ ভাইয়ের ছেলে দেখে ওই অবয়বটা বসে আছে সামনে। এইটা দেখে সে তো দিয়েছে প্রচন্ড জোরে এক চিৎকার দেওয়ার পর দেখ ওই অবয়বটা অদৃশ্য হয়ে গেছে। সে তো ওই শেষ পাম্পের দরজা খুলে বাড়ির দিকে দিয়েছে এক দৌড়ে বাড়িতে চলে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর বাড়ির অন্য সদস্যরা যারা ছিল তখন তারা তাকে উদ্ধার করেছে, জ্ঞান ফেরানো হয়েছে। কি হয়েছে? এই ঘটনা। এরপর থেকে সামাদ ভাইয়ের ছেলে আর কখনো ওই সেচ পাম্পে রাত্রেবেলা ঘুমাতে যেত না। এরপর আরো একদিন সামাদ ভাইয়ের আপন ভাতিজা সেও একই রকম ভাবে ভয় পেয়েছে। তখন সামাদ ভাই বুঝতে পারেন যে উনি ব্যতীত অন্য কেউ ওই ঘরে থাকুক বা রাতের বেলা এই আশেপাশে থাকুক, এই জিনিসটা ওই অবয়বটা পছন্দ করছে না। সুতরাং অন্য কাউকে এই সেচ পাম্পে রাত কাটাতে বলার কথা উনি কখনোই বলবেন না, বা কেউ কাটাতে চাইলেও উনি কাটাতে দেবেন না। এর মধ্যে কি হয়, শীতের সময় চলে আসে 2002 সালের শেষ দিকে, মানে এরকম ডিসেম্বরের সময় আর কি। তখন গ্রামে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করা হতো, বিশেষ করে জামাইদেরকে দাওয়াত করা হতো, পিঠাপুলি খাওয়ানো হতো। তো ওনার বোন, এই সামাদ ভাইয়ের যে বোন ছিল, এই বোনের হাজবেন্ড, তাকে দাওয়াত করা হয়। তার হাজবেন্ড আসার পরে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়া করার পর বোনের হাজবেন্ড বলছে যে, সামাদ ভাই, আমি তো আপনার শেষ পাম্পের কথা অনেক শুনছি আপনার বোনের কাছ থেকে, ওখানে নাকি আপনারা অনেকেই ভয় টয় পান, আমি আজকে রাত্রে সেখানে ঘুমাবো। এই কথা শোনার সাথে সাথে সামাদ ভাই আটকে ওঠেন, বলে, আরে মিয়া বলো কি, আমি ছাড়া ওইখানে কেউ ঘুমায় না, আমার ছেলে, আমার ভাতিজা, ওরাও ওখানে গিয়ে ভয় পেয়েছে। তুমি বাপু মেহমান মানুষ, চুপচাপ শুয়ে থাকো, তোমার যেতে হবে না। কিন্তু সে নাছোড়বান্দা। এদিকে সামাদ ভাইয়ের বোন তার হাজবেন্ডকে নিষেধ করছে, না তুমি যেও না। সামাদ ভাইয়ের ওয়াইফ নিষেধ করছে, সবাই নিষেধ করছে। কিন্তু যে যতই নিষেধ করুক, তার মধ্যে আর একটা জেদ চেপে যাচ্ছে যে আমি যাবই, কি হয় আমি দেখবই। নাকি সবই গুজব, সব ফাজলামি কথাবার্তা, এইটা উনি পরখ করবেন। কি আর করা, মানে কোনোভাবেই তাকে থামানো যখন যাচ্ছেই না, অগত্যা সামাদ ভাই বলে, না আচ্ছা বাপু তুমি যাও, তুমি গিয়ে ঘুমাও, আর কোনো শব্দ টব্দ পেলে বাইরে বের হইও না। সামাদ ভাইয়ের বোনের হাজবেন্ড একটু বিদ্রুপাত্মক হাসি দিয়ে বাসার থেকে বের হয়ে যান। তো উনি ওই সেচ পাম্প সেটার ওখানে স্বাভাবিকভাবেই চলে আসেন। একদম কাছাকাছি যখন চলে এসেছেন, যখন ওই মেইন রাস্তা থেকে একটা আইলের মতো রাস্তা, যেটা ওই জমির মধ্যে দিয়ে নেমে গেছে সেচ পাম্পের দিকে, ওই দিক দিয়ে উনি যখন নেমেছেন, হঠাৎ করে দেখেন বিশাল আকৃতির এক সাদা বিড়াল তাকে দেখে গড়গড় শব্দ করা শুরু করেছে। এরপরে কোত্থেকে আর একটা বিড়াল এসে উপস্থিত, সেটার আকৃতিও বেশ বড়, সেটা এরকম শব্দ করা শুরু করেছে। তো উনি এই বিষয়টাকে একদম স্বাভাবিকভাবে নিয়েছেন, এটাকে কোনো নেতিবাচক হিসাবে উনি নেন নাই। উনি ওই সেচ পাম্পের দিকে আগানো শুরু করেছেন। কিছুক্ষণ আগানোর পর এই বিড়াল দুটি এমন ভাবে কান্নাকাটি শুরু করেছে, অনেক সময় দুটো বিড়াল একসাথে চিৎকার চেঁচামেচি করলে বা কান্নাকাটি শুরু করলে একদম মানুষের বাচ্চার যে কান্নার আওয়াজ, ওরকম শব্দ শোনা যায়। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো বা এরকমটা শুনে থাকবেন। তো ঠিক অমন ভাবে কান্নাকাটি শুরু করেছে। উনি এটাতেও পাত্তা দিলেন না, উনি সেচ পাম্পের দিকে এগিয়ে যাচ্ছেন। সেচ পাম্পের দরজার কাছাকাছি যখন এসেছেন, তখন দেখেন সাদা কাপড় পরা একজন মহিলা, তার চেহারাটা বোঝা যাচ্ছে না, ঘোমটা দেয়া, কোল একটা বাচ্চা রয়েছে, ওখানে দাঁড়িয়ে আছে। তো তাকে দেখার সাথে সাথে সামাদ ভাইয়ের বোনের হাজবেন্ড বলে ওঠে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, বাসায় যান, এত রাতের বেলা আপনি একজন মহিলা মানুষ বাচ্চা কোলে নিয়ে এখানে দাঁড়ায় আছেন, যান যান যান, তাড়াতাড়ি যান, বাসায় যান। তো এটা বলার পর সামাদ ভাইয়ের বোনের হাজবেন্ড খেয়াল করলেন যে ওই মহিলাটা হেঁটে হেঁটে ওই যে বাড়িটা আছে, ওই একটা বসত বিঠা আছে তো ওই মাঠের মধ্যে, ওই দিকে চলে গেলেন। তখন সামাদ ভাইয়ের বোনের হাজবেন্ড চিন্তা করলেন যে এই মহিলাটা ওই বাড়িরই ছিল, হয়তোবা বাচ্চা কান্নাকাটি করছিল, থামানোর জন্য হাঁটতে হাঁটতে এদিকে এসেছিল। তো এই বিষয়টা উনি আসলে স্বাভাবিকভাবেই নিয়েছেন। এরপর উনি ওই সেচ পাম্পের ঘরের মধ্যে ঢুকে পড়েন। ওখানে তো বালিশ কাঁথা সবই ছিল, শীতকাল তো মোটা কাঁথাও ছিল। তো উনি ঢুকে, ওনার একটা বদ অভ্যাস ছিল সিগারেট খাওয়া, তো উনি একটা সিগারেট ধরেন, ওই ঘরের মধ্যেই সিগারেট খেয়ে আবার শুয়ে পড়েন। তখন ওনার ঘুম আসেনি। হঠাৎ করে ওনার কাছে মনে হলো
পানির শব্দ। এখন পানির শব্দ কোথা থেকে আসে? পানির শব্দ বলতে নদীর ঢেউয়ের শব্দ, উত্তাল হয়ে গেলে যেরকম শব্দ হয়, এরকম ছলাৎ ছলাৎ শব্দ হয়, ওরকম শব্দ। তো উনি জানতেন যে এই পেছন দিকটা একটা পুকুর রয়েছে, কিন্তু সেখান থেকে এত রাত্রে শীতকালে কোনো বাতাস নেই, কিছু নেই, এরকম শব্দ তো হওয়ার কথা নয়। উনি ফিল করেন যে শব্দটা আস্তে আস্তে বাড়ছে এবং মনে হচ্ছে ওই পানির মধ্যে কোনো একটা জিনিস লাফালাফি করছে। এখন ওই জিনিসটা কি উনি দেখার জন্য ঘর থেকে বের হন। বের হয়ে, ওনার হাতে অবশ্য টর্চ লাইট ছিল না, উনি বের হয়েছেন, চাঁদের আলো তো ভালো ছিল, ওই চাঁদের আলোতেই উনি ওইদিকে যাওয়া শুরু করেছেন। ওই ছোট্ট জঙ্গলটা পার হয়ে পুকুরের কাছে গিয়ে দেখেন যে ওই পুকুরের মধ্যে বিশাল আকৃতির একটা অবয়ব, দানবীয় একটা অবয়ব, সেটি ওই পুকুরের মধ্যে লাফালাফি করছে। উনি এটি দেখে বুঝতে পারেন এটা স্বাভাবিক কিছু নয়। উনি ভয় পেয়েছিলেন, কিন্তু আহামরি কোনো ভয় পাননি। উনি দ্রুত ওখান থেকে সরে চলে আসেন এবং এসে ঘরের মধ্যে ঢুকে শুয়ে পড়েন। তখনও উনি ঘুমাননি। শুয়ে পড়ার হয়তো বা 10-15 মিনিট পর হঠাৎ করে মনে হলো এমন ঝড় শুরু হলো, এই ঝড়ে এই ঘর ভেঙে পড়বে এবং আশেপাশে যত গাছপালা রয়েছে, যে পিছনে জঙ্গল, এই জঙ্গলের গাছপালা উপরে এসে ঘরের উপর পড়বে। উনি ভাবছিলেন যে যত যাই কিছুই হয়ে যাক, ঘর থেকে উনি বের হবেন না, কারণ ঘর থেকে বের হলে উনি বিপদে পড়বেন। উনি এটাও বুঝতে পেরেছিলেন, কারণ গ্রামের মানুষ বুঝতে পারতেন, সাহসী মানুষও ছিলেন। উনি ঘর থেকে বের হচ্ছেন না, এভাবে অনেকক্ষণ হয়ে যায়, প্রায় 1 ঘন্টা তুমুল ঝড়। কিন্তু এই ঝড়ে এই সেচ পাম্পের যে ঘরটা, এটি কিন্তু ভেঙে পড়ছে না, এটি তার জায়গাতেই আছে। এভাবে অনেকক্ষণ চলার পর বন্ধ হয়ে যায় এই ঝড়। উনি ভাবলেন, যাক, এবার ঝামেলাটা গেল। উনি এবার ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু এর কিছুক্ষণ পরেই শুরু হয় আর একটা সমস্যা। প্রত্যেক একটা গরু ওই সেচ পাম্পের কাছে এসে বিকট শব্দে ডাকাডাকি শুরু করেছে। এমন শব্দ মানে শুরু করেছে আর ডাকাডাকি শুরু করেছে, কোনোভাবেই এই শব্দের মধ্যে শুয়ে থাকা যায় না। উনি এতক্ষণ কিন্তু বের হন নাই, কিন্তু এবার চিন্তা করছেন যে এই গরুটা মনে হয় এই ঝড়ের কারণে, ওই যে পাশে আর একটা ভিটা আছে, ওই ভিটার ওই লোকের গরু মনে হয় বের হয়ে চলে আসছে, যাই গরুটা তাকে দিয়ে আসি। আর এমন শব্দ করলে তো উনি ঘুমাতেও পারবেন না। এই চিন্তা করেই উনি ঘর থেকে বের হয়েছেন এবং বের হয়ে ওই গরুর কাছে যাচ্ছেন। ওনার কাছে মনে হচ্ছে ওই গরুর আকার আকৃতিটা আগের থেকে বেশ বড় হয়ে গেল, মানে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তখন উনি বুঝতে পারেন, না রে, এই গরুটা তো স্বাভাবিক কোনো গরু না, এটার কাছে যাওয়া যাবে না। উনি তখন কি করেন, 1 পা 2 পা করে পেছন দিকে হাঁটা শুরু করেছে, মানে ঘুরে হাঁটবেন তা না, 1 পা 2 পা করে পেছন দিকে হাঁটছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো পেছন থেকে বড় বড় নিঃশ্বাসের শব্দ আসছে। ঘোড়া বা ষাঁড় যদি জোরে নিঃশ্বাস ছাড়ে কেমন শোনা যায়, এরকম। তখন উনি পেছন দিকে ঘুরে তাকান, ঘুরে তাকিয়ে দেখেন বিশাল আকৃতির একটা ঘোড়া। এই ঘোড়াটাই ওরকম নাক দিয়ে শব্দ করছে, ফসফস শব্দ করছে। এই ঘোড়াটা যখন উনি দেখেছেন ঘুরে তাকিয়ে, তখন ঘোড়াটা কি করেছে, অনেক সময় ঘোড়ার সামনে 2 পা উঁচু করে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে তার মতো করে শব্দ করতে থাকে, ঘোড়ার যে ডাক সেই ডাক দিতে থাকে। ওই ঘোড়াটা ওইভাবে ডাকতে থাকে। এখন উনি কোন দিকে যাবেন? সামনের দিকে একটা গরু দাঁড়িয়ে আছে, পেছন দিকে ঘোড়া দাঁড়িয়ে আছে। এই রকমের দৃশ্য উনি দেখছেন। এরপরেও উনি সাহস করে এক দৌড়ে একটু সাইড কেটে ওই সেচ পাম্পের ভিতরে চলে যান। যাওয়ার পরে উনি চিন্তা করেন যে এখন যত যাই হোক, যত শব্দই হোক, উনি বের হবেন না। এরপর উনি শুয়ে পড়ার চেষ্টা করছেন, শুয়েও পড়েন। এরপর শুরু হয় ওই যে পুকুরের মধ্যে যে লাফালাফির শব্দ, দাপাদাপির শব্দ, এই শব্দটা শুরু হয়। আবার ঝড়ো হাওয়া শুরু হয়। ওইদিকে গরু তার মতো করে ডাকছে, এদিকে ঘোড়াও ডাকাডাকি করছে। এই সম্মিলিতভাবে এত শব্দে ওনার মাথা মনে হচ্ছিল যে ওনার এমন ব্যথা শুরু হয়েছে, আর ওনার কাছে মনে হচ্ছে উনি এখনই ব্রেন স্ট্রোক করবেন। তারপরেও উনি 2 কান চেপে ধরে সর্বোচ্চ চেষ্টা করে শুয়ে থাকার চেষ্টা উনি অব্যাহত রেখেছিলেন। কিন্তু একটা পর্যায়ে এসে দেখলেন যে না, আর উনি থাকতেই পারছেন না, এখানে থাকা সম্ভব নয়।
এবং উনি প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, ওনার মনে হচ্ছিল ওনার জীবন এখানে শেষ হয়ে যাবে। কিন্তু এভাবে ঘরের মধ্যে শুয়ে উনি মরতে চাননি। উনি চিন্তা করলেন যে যা হওয়ার হবে, উনি এখন ঘরের দরজা খুলে দৌড় দিবেন। ওদিকে কি হয়েছে, এই যে সামাদ মিয়া ভাই, উনি চিন্তা করেছে আমার বোনের স্বামীকে তো পাঠাইলাম, এতবার নিষেধ করার পরও সে গেল, আল্লাহ না করুক কোন বিপদে পড়ে। উনি আবার এই বিপদ আপদের কথা চিন্তা করে ওনার ওয়াইফকে বলছিলেন, তখন ওরাই বলেন যে তুমি তো যাও তাড়াতাড়ি, তুমি এভাবে শুয়ে থাকো না, তুমি ওর কাছে যাও, প্রয়োজনে দুইজনে একসাথে যাই ঘুমাও, নাহলে তো সমস্যায় পড়বে। তখন এই সামাদ মিয়া উনি ওনার স্ত্রীর পরামর্শে ঘরে, মানে ওনার যে ঘর থেকে বের হয়ে উনি রওনা দিয়েছেন। আর ওইদিকে ওই যে ওনার বোনের হাজবেন্ড, সে তো ওই সেচ পাম্প খুলে দিয়েছেন দৌড়ে উনি ওই মেইন রাস্তাটা, ওই রাস্তা পর্যন্ত আসতে পারেননি, ওই মাঠের আইলের কাছেই সেন্সলেস হয়ে পড়ে যান। আর দূর থেকে এই সামাদ মিয়া ওনার কাছে মনে হচ্ছিল যে কেউ দৌড়ে আসছে, কিন্তু দূর থেকে মনে হলো যে ওই আইলের কাছে এসে কেউ পড়ে গেল। তো উনি কাছে গিয়ে দেখেন এটা তার বোনের হাজবেন্ড। তখন সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বাড়িতে, জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর উনি কি দেখেছিলেন বিস্তারিত সব কথা খুলে বলেন। এবং উনি যে জেদ করে ওখানে গিয়ে বিপদে পড়েছেন, এই জন্য সবাই তো তাকে বকাঝকা করছিল, উনি নিজেও এটার জন্য লজ্জিত হন যে এরকম একটা বিপদে উনি পড়েছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে ওইখানে এরকম কিছু ছিল সত্যি সত্যি, কিন্তু এই সামাদ মিয়া ভাই তার কাছে অনুরোধ করেছিল যে আমি গরিব মানুষ, আমার এটা করতেই হবে। এই সমস্ত কারণে ওই জিনিসটা তাকে ভয় দেখাতো না, সে তার মতো থাকতো আর সামাদ মিয়া তার মতো থাকতো। কিন্তু ওই ঘরে অন্য কেউ গেলেই ওই জিনিসটা পছন্দ করতো না। এই কারণেই কিন্তু সামাদ মিয়ার ছেলে, তার ভাতিজা, তারা ওখানে থাকতে পারেনি, ভয় পেয়েছে। আর এরপর তার বোনের হাজবেন্ড ভয় পেয়েছে। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি বলছি। তো আজকে শুরুতে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাকে বলেছেন আমার এক সিনিয়র ভাই, ওনার নাম আনিস। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। বেশ কয়েক বছর আগে আনিস ভাইয়ের ফ্যামিলিতে একটা পারিবারিক সমস্যা হয়। তো উনি সলিউশন পাচ্ছিল না দেখে একটা হুজুরের কাছে যান। সেই হুজুরের নাম হচ্ছে হাকিম। তো হাকিম সাহেবকে নিয়ে আজকে এই সম্পূর্ণ ঘটনাটা। তো আনিস ভাই দেখছিল যে ওনার ফ্যামিলিগত যে সমস্যাটা যখন সমাধান হচ্ছে না, তখন উনি কোনো একটা মাধ্যমে সেই হাকিম নামে যেই হুজুর ছিলেন ওনার কাছে যান, এবং কাকতালীয়ভাবে হোক বা যেভাবেই হোক, এটা মাসখানেকের মধ্যে ওনার পারিবারিক সমস্যার সমাধান হয়ে যায়। তো ওনার মধ্যে, আনিস ভাইয়ের মধ্যে একটা খুব ইচ্ছা ছিল যে হাকিম যে হুজুরের কাছে তিনি গিয়েছিলেন, আসলে ওনার মধ্যে কী আছে বা কী কারণে এই কাজগুলো, মানে তাড়াতাড়ি এই সমস্যাগুলো সমাধান হলো, মানে একটু আগ্রহ ছিল। তুমি যার মাধ্যমে যায় সেই হুজুরের কাছে, তো তিনি সম্পূর্ণ হাকিম সাহেবের সেই ঘটনাটা বলে। তো হাকিম সাহেব ওনার জন্ম হয় 1975 সালে। তো ওনার আব্বা আম্মার বিয়ের পর টানা 7 বছর কোনো বাচ্চা হয় নাই। তো তারপর ওনারা বিভিন্ন রকম ডাক্তার, মানে অনেক তো সেই সময় যে ডাক্তার ছিল দেখায়, কিন্তু কোনো সমাধান না হওয়ার পর ওনারা একটা হুজুর বা কবিরাজ এরকম কারো কাছে যায়। তো তখন সেই হুজুর বা কবিরাজ যিনি দেখেছিল তারা বলে দিয়েছিল হাকিম সাহেবের আব্বা আম্মাকে যে দেখেন, আগামী 1 বছরের মধ্যে আপনাদের একটা ছেলে সন্তান হবে এবং আপনাদের আর কোনো সন্তান হবে না, এবং এই ছেলেটা খুবই সুন্দর হবে, এবং সে বড় হয়ে খুব পরেজগার একজন বান্দা হবে, এবং দেখবেন নামাজ কালাম সে সবসময় পড়বে। তো বলতেছে ওই ছেলেটাকে একটু সাবধানে রাখবেন, জন্ম হলে ওই ছেলেটাকে সবসময় সাবধানে রাখবেন, এবং দেখবেন যে বাসার থেকে যেন খুব একটা ও বাহির না হয়, এগুলো বলে দেয় আর কি। তো ঠিক তার 1 বছরের মধ্যেই হাকিম সাহেবের জন্ম হয়। তো তখন প্রথম হাকিম সাহেব ঠিকই দেখছে ওর আব্বা আমাদের খুবই সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চা, এবং হাকিম সাহেবের দাদা নানারা বলে দিয়েছিল যে সবসময় বাচ্চাটাকে সাবধানে রাখার জন্য, যাতে বাসার থেকে কোনো বের না হয় বা কারো যাতে নজরে না পড়ে। যাও এরকম তো চলছিল। হাকিম সাহেবের যখন 5 কি 6 বছর বয়স, তখন উনি একটু দুষ্ট টাইপের ছিল, বাসার থেকে বের হয়ে যেত প্রায় সময়। বাসার থেকে বের হলে মানে কি, ওনার বাসার পাশেই ওনাদের একটা পারিবারিক কবরস্থান ছিল, তার পাশে ছোট একটা খেলার মাঠের মতো ছিল, তার পাশে ছিল মসজিদ। তো হাকিম সাহেব খেলাধুলা করলে বিকেল সময় ওই মাঠটার মধ্যে, ছোটো মাঠটা খেলাধুলা করতে, এবং সবসময় ওনার দাদা মাগরিবের নামাজ শেষ করে ওনাকে ওই মাঠ থেকে সবসময় খেলা শেষ হলে নিয়ে আসতো বাসায়। এরকম সেই 5-6 বছর বয়সে একদিন হাকিম সাহেব, উনি তখন তো বাচ্চা, উনি তখন ওই মাঠে খেলছিলেন, এই আসরের পরপর খেলতে যায়, এলাকার বাচ্চাদের সাথে খেলতেছে। তো ওনার দাদা মাগরিবের নামাজ শেষ করে যখন ওনাকে আনতে যাবে, দেখতেছে হাকিম সাহেব এখানে নাই, এবং উনি ভাবছে হয়তো বাসায় চলে গেছে। বাসায় আসে,
বাসার পর ঘন্টাখানিক পর বাসার সবাই খোঁজ নিয়ে দেখছে যে হাকিম সাহেব উনি নাই, কোথাও নাই। এদিকে বাসায় খুব কান্নাকাটি করে যায় এবং ওনারা অনেক জায়গায় খুঁজে, সেই মাঠের আশেপাশে সব জায়গায় খুঁজে, আশেপাশের বাড়িতে খুঁজে, কোথাও পায় না। এরকম যখন পাচ্ছিল না, তো ওনারা তখন রাত হয়ে গিয়েছে প্রায় 10টা-11টা, গ্রামের রাত, সেই 81 সালের দিকে তখন গ্রামের রাত তখন। তো যাই হোক, হাকিম সাহেবকে মানে ফজরের সময় পাওয়া যায়, মানে ওনার দাদা নাকি মসজিদে যখন নামাজ পড়বে ফজরের সময় যখন আসবে, দেখতেছে ঠিক আগের দিন আসরের সময় যেখানে খেলতেছিল সেখানে হাকিম সাহেব উনি খেলা অবস্থায় আছে, মানে আবছা আলো, তখন ফজর থেকে একটা ফজর নামাজ শেষে যেটা আলো আছে আবছা আলোতে দেখতেছি এই অবস্থা। ওনাকে দেখার সঙ্গে সঙ্গে নাকি দাদা জড়ায় ধরছে এবং হাকিম সাহেব বলছে, তুই তাড়াতাড়ি বাসায় নাতি, তাড়াতাড়ি তুই বাসায় আয়, তুই কই ছিলি, খুব কান্নাকাটি করতেছে। এরকম বাসায় নিয়ে আসার পর ওকে অনেক জিজ্ঞাসা করা হয়। তো উনি যখন বাচ্চা ছিল হাকিম সাহেব, তিনি তখন বলতেছিল শুধু যে আমি আমার বন্ধুর বাসায় গেছিলাম, আমাকে অনেক মজার খাওয়াইছে। তো এরকম যখন বলতেছে যে তোমার বন্ধুর বাসায় কে কে ছিল, বলতেছে ওর আব্বা আম্মু সবাই ছিল, খুব মজার খাওয়াইছে। তো ওনারা ফ্যামিলির কথা ভাবতেছিল যে হয়তো বা কেউ ওকে কিডন্যাপ করছে নাকি। যাই হোক, তারপর তো ওই হাকিমের দাদা, ওনার দাদা এবং আব্বা, ওনার যারা ছিল ওরা বলতেছে, মানে হাকিমের আম্মাকে, যে তুমি একটু সাবধানে রাখো, তোমার সাথে যাতে ঘুম পাড়া রাখো, ওকে কখনো দেখো যে বের যাতে না হয়, আর কোনো খেলাধুলা করা লাগবে না। তো সপ্তাহখানিক পরে একদিন রাত্রেবেলা হাকিম ভাইয়ের আম্মা স্বপ্ন দেখতেছে যে ওনার ছেলে এরকম কোনো এক রাতে সেই মাঠের ওইখানে চলে গেছে, ওই যে কবরস্থানের পিছিয়ে মাঠে, ওখানে চলে গেছে, একাই খেলাধুলা করতেছে। এটা উনি স্বপ্ন দেখছে। দেখার পর ফজরে যখন আজান দিয়ে উনি চোখ খুলতে দেখতেছে ওনার পাশে ওনার ছেলে নাই, এবং আবার উনি সে চিল্লাচিল্লি শুরু হয়ে যায় এবং ওনার চিল্লাচিল্লিতে ওই হাকিম ভাইয়ের আব্বা দাদা ওনারা সব এসে পড়ে। উনি বলে, স্বপ্নে আমি এরকম দেখছি। ঠিকই গিয়ে দেখতেছে ওই মাঠটার মধ্যে হাকিম সাহেব তখন বসে আছে এবং একাই খেলতেছিল। এবার ওনাদের মধ্যে একটু সন্দেহ হয় যে নিশ্চয়ই ওকে কোনো খারাপ কিছু আসর করছে, এবং যেহেতু সে রাতে চলে গেছে ওনাকে বাসায় আনা হয়। পরের দিন ওই যেই হুজুর বা কবিরাজটাকে ওনার আব্বা আম্মা ওনার জন্মের আগে, হাকিম সাহেবের জন্মের আগে মানে ওনারা ট্রিটমেন্টের জন্য গেছিলো, সেই হুজুরকে আবার নিয়ে আসে। তো সেই হুজুর হাকিম সাহেবকে আনার পর বলতেছে যে, বাবা তুমি কোথায় গেছিলা বলো তো। অনেক বলার পর সেই ছেলে বলতেছে যে, আমি এরকম ওইখানে যে মাঠ আছে ওইখানে একটা ভাই আছে, আমাকে আমার বন্ধু হয়, আমাকে নিয়ে গেছিলো, আমরা এরকম খেলাধুলা করছি, খেলাধুলা করে আমাকে ওর বাসায় নিয়ে গেছিলো। তো ওর বাসায় কে কে আছে, ওর বাসা কোথায়, বলে ওর বাসা আমি চিনি না, ওর বাসা অনেক অন্ধকার, আমাকে অনেক খাওয়া দিছে। তো বলছে কী খাওয়া দিছে, কী খাওয়া দিছে বলতে ওরা খুব মজার খাওয়া দিছে। আর বলতেছে যে, তুমি ওর আপা আমাকে দেখছো, বলছে আমি দেখছি 2-3টা হুজুরের মতো সাদা লম্বা লোক। তখন তো ওনারা বুঝে যায় যে খারাপ কিছু একটা হয়তো বা বদনজরে পড়ছে। তখন হাকিম সাহেবকে ওই মানে মাদ্রাসায় ভর্তি করার জন্য বলে দেয় সেই হুজুর, এবং সে দাদাকে বলে যে দেখেন এই এলাকাকে রাখেন না, আর আপনার এখানে স্থানে এক কাজ করেন, পাশের গ্রামে যে বড় মাদ্রাসাটা আছে এটাতে ভর্তি করায় দেন, ওই মাদ্রাসা খুবই ভালো, এবং দেখবেন যে ওকে এরকম মাদ্রাসা থেকে বের হতে দিবে না, হুজুরকে এরকম ভাবে বলে রাখবেন। আর যে হুজুর আছে পারো হুজুর নাম বলে দেয়, যে ওনাকে সম্পূর্ণ ঘটনা বলে রাখবেন, যে ওর উপর একটু বদনজর আছে, ওকে সাবধানে রাখে। যাক, এরকম মাদ্রাসাতে ভর্তি করা হয়। তো হাকিম সাহেব মাদ্রাসায় ভর্তি হওয়ার পর তো তখন নাকি উনি যে রুমে ছিল সেই রুম মেম্বার ছিল সর্বোচ্চ 7 কি 8 জন। তো উনি ওখানে থাকা শুরু করলেন। তো উনি নাকি পড়ালেখা খুব একটা মনোযোগী ছিল না, দেখা যাচ্ছে যে ওনার কায়দা পারা এটা শেষ করতে প্রায় 2 মাস লেগে যাচ্ছে, এরকম মানে মুখস্থই হয় না ওনার। এবং যে হুজুরের কাছে উনি পড়তো এখানে, সে নাকি প্রায় সময়কে মারধর করতো এই কারণে যে পড়ে না কেন। তো সেই হুজুর একদিন রাত্রেবেলা উনি এসার পর মানে সব স্টুডেন্টরা ওনার রুমে চলে গেছে, তখন 9:30 কি 10টা বাজবে, ওরা সবাই মানে লাইট বন্ধ করে যার রুমে শুয়ে পড়ছে। তো ওই হুজুর নাকি রুমের আশেপাশে হাঁটতেছিল, আর হঠাৎ করে একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছে। হাকিম সাহেব যে রুমে থাকতো সেই হুজুর বাইরে থেকে কান পেতে শুনতেছে যে আসলে কে কোরআন পড়ে। উনি ভাবছে কোনো ছাত্র হয়তো পড়তেছে, কিন্তু আবার দেখতেছে অন্ধকার। তা উনি মনে করছে যে হ্যাঁ কোনো স্টুডেন্ট হয়তো এরকম মুখস্থ করতেছে কিছু কোরআনের আয়াত। তো উনি প্রথম ততটা এরকম গুরুত্ব দেয় না। টানা 2-1 দিন দেখতেছে সেই হুজুর যে হাকিম যে রুমে থাকে রুম থেকে কোরআনের আওয়াজ আসতেছে, চিকন ভয়েসে আসতেছে। উনি একদিন নক করছে, বলছে যাই কে কোরআন পড়স তোরা, এত রাতে কি পড়স? তো উনিতে কোনো রেসপন্স আসে না, কি ঠিক কোরআনের আওয়াজ আসতেছে। তো পরের দিন উনি স্টুডেন্টদেরকে বলতেছে যে তোরা এই রুমে কোরআন তেলাওয়াত থেকেই পড়ে রে। তো একজন স্টুডেন্ট বলতেছে যে হুজুর আমরা তো ঘুমায় থাকি, মনে হয় হাকিমে পড়ে। তখন হুজুর টিটকানি মিঠে বলতেছে যে হাকিম তো আদাম পারে শেষ করতে পারে না, এবার কি কোরআন পড়বে? তো হাকিমরা জিজ্ঞেস করে তুই কি কোরআন পড়িস? না হুজুর আমি তো কিছু পড়ি না।
এরকম ঠিক সেই রাতেই আবার এরকম কোরআন তেলাওয়াত এবং খুব সুন্দর কোরআন তেলাওয়াত হচ্ছিল। হুজুর নাকি মানে বাইরে থেকে যে আবছা আলো, রাতের মধ্যে লাইটের আলো, সেই আলোতে জানলার ফাঁক দিয়ে দেখতেছে, বাইরে থেকে ওই বারান্দা দিয়ে দেখতেছে ঠিক ঠিকই হাকিম মানে কোরআনের ওই যে অনেক সময় মাদ্রাসা স্টুডেন্টরা কোরআন ঝুঁকে ঝুঁকে পড়ে না, এরকম ঝুঁকে ঝুঁকে এরকম পিঠ তুলে এরকম মানে মাথা তুলে এরকম কোরআন পড়তেছিল অন্ধকারের মধ্যে আবছা আলোতে। তো এটা হুজুর প্রথম দেখে কিছু বলে না, কিন্তু উনি টানা কয়েকদিন দেখতেছে যে সেই হাকিমই আসলে কোরআন পড়ে। তখন হাকিমকে একদিন সে হুজুর বেধরক মার দেয়, বলতেছে তুই কি ফাজলামি করিস আমার সাথে, তুই তো কোরআন কায়দাম পারে পারিস না, মিথ্যা কথা বলস কেন, তুই রাতে কোরআন পড়িস, তোকে আমি নিজের চোখে দেখছি। তো এরকম যখন হচ্ছিল তখন মাদ্রাসার যে বড় হুজুর বা যিনি প্রিন্সিপাল যিনি ছিলেন উনি ডেকে নিয়ে আসে হুজুরকে এবং হাকিমকে, বলতেছে কী হয়েছে। তখন এই হুজুর যে হাকিমকে পড়াইতো সেই বড় হুজুরকে সব কথা বলতেছে খুলে, যে দেখেন ওর নাম হাকিম, ওই অবস্থা, ও বলে কাদাম পারে না, রাত্রে ফাজলামি করে, আর রাত্রেবেলা গিয়ে দেখেন ঠিকই কোরআন পড়ে। তখন সেই বড় হুজুর বলতেছে যে ও কোথায়, ওর বাবা মার ঠিকানা বলো, ওর বাবা মাকে খবর দাও, কে ও দেখি। কথায় কথায় বড় হুজুর বলতেছে এ তো হচ্ছে কি পাশের ওই গ্রামের ইয়ার নাতি হয়, মানে হাকিম সাহেবের দাদার নাম উচ্চারণ করে বলে যেটা ওনার নাতি হয়। তখন সেই হুজুর বলতেছে ঠিক আছে হাকিম তুমি যাও, আমি তোমার হুজুরের সাথে কথা বলতেছি। তখন বড় হুজুর সেই হাকিম সাহেবকে যে হুজুর পড়াইতো সে হুজুরকে বলতেছে যে আসলে ওর একটু সমস্যা আছে, ও দাদা আমাকে আগে বলছে নজরে রাখার জন্য, তো ঠিক আছে ওরে একটু ঠান্ডা মাথায় কিছু বুঝে কি বকা দিয়ে না নিয়ে আসেন, আমি একটু সাথে কথা বলি। তো সে আবার হাকিম সাহেবকে নিয়ে আসে, বলতেছে যে তখন যে বাবা তুমি কি দেখছো এখানে, কার সাথে কে কোরআন পড়ো। বলতে হুজুর সে বলতেছে যে না আমি তো এরকম কারো আমি তো পড়ি না, আমি তো পড়তে পারি, আমি তো কায়দাম পারা পড়ে, আমি তো ওগুলো কোরআন শরীফ পড়তে পারি না, আমি বলতে পারবো না কি হয়। তো বলছি ঠিক আছে তুমি যাও। তো সেদিনই নাকি আবার এরকম যখন কোরআন তেলাওয়াত করতেছিল তখন রাত্রেবেলা ওই বড় হুজুরকে নিয়ে ওই জানাতে দেখাইতেছে উকি মেরে দেখেন কোরআন তেলাওয়াত আসতেছে এবং সে পড়তেছে। তখন বড় হুজুর সঙ্গে সঙ্গে সে হুজুরকে বলে যে হাকিমের আব্বা দাদাকে খবর দেন, কালকে আসতে বলেন, ওর সাথে কথা বলবো ওনাদের সাথে। তখন হাকিম সাহেব এরকম আব্বা দাদাকে সেই বড় হুজুরের যেখানে ওখানে আনা হয় সেই মাদ্রাসাতেই পরের দিনই হাকিম সাহেবও তখন যায়। তো যাওয়ার পরে মানে ওদেরকে বলতেছে দেখেন আপনার ছেলে এই সমস্যাগুলো ফেস করতেছে, ও দেখতেছি ওর মধ্যে, তো ওর তো একটা চিকিৎসার দরকার বা একটা সেবার দরকার, কী হয়েছে আগে জানতে হবে, যেহেতু আপনি আমার গার্ডিয়ান, এই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। তো তারপর নাকি সেই হুজুর একটা পরা পানি হাকিম সাহেবকে খাইতে দেয় এবং হাকিম সাহেব খাওয়ার সঙ্গে সঙ্গে একটু ঘুমায় পড়ে। তো তখন দিনের বেলা ছিল, তো তখন ওই হাকিম সাহেবের আব্বা এবং দাদাকে বলে আপনি একটু বাইরে থাকেন, দেখি ঘন্টাখানিক দেখি আপনার ছেলেটা একটু দেখি জিনা নাই হাজির করায় দেখি আসলে কী সমস্যা হয়েছে। এরকম ঘন্টাখানিক পর নাকি সেই হাকিম সাহেবের আব্বা দাদাকে ডাকে এবং সেই বড় হুজুর বলতেছে একে দেখেন আপনার ছেলে সুস্থ আছে ঠিক আছে, কিন্তু জন্মের পর থেকে ওকে কিছু ভালো জিন আসর করছে এবং এই যে কোরআন তেলাওয়াত হচ্ছে, ও যে রুমে কোরআন তেলাওয়াত করে বা ওর আওয়াজ শোনা যায় আসলে কিন্তু এটা ওর কোনো দোষ না। তো ওর উপর যে জিনগুলো আসর করছে সেখান থেকে 60টা জিন এখনও ওর উপর ভর করে আছে এবং 60টা জিন এরকম প্রতিদিন ওর উপর ভর করে ওরা কোরআন শিক্ষা মানে ওরা কোরআনে হাফেজ হতে চাচ্ছে হাকিমের উপর ভর করে, এবং এই জন্য প্রতি রাতেও কোরআন আসলে কোরআন পড়তে পারে না, কিন্তু ওর উপর ভর করে ওই জিনগুলা কোরআন শিক্ষা মানে নিচ্ছে ওর উপরে, মানে ওর উপর ভর করে। তো এখন যেটা হচ্ছে যে সেই হুজুর বলতেছে যে আমি সেই জিনগুলাকে নিয়েছিলাম, জিনের যে সর্দার ছিল ওদের 7 জনের মধ্যে যে সর্দার ছিল তাকে বলছিলাম যে এই বাচ্চা ছেলের পর নয় এরকম করতেছো কেন। তখন সেই জিনের সর্দার বলছে যে না আমরা ওর কোনো ক্ষতি করবো না, আমাদের সুবিধা হয়, হ্যাঁ, আর কথা হচ্ছে আমাদের নজরে আসো, আমাদের খুব ভালো লাগছে ওদেরকে, সেটা খুব সুন্দর। এই তো সেই জিনের সর্দার নাকি এটাও বলে যে ওর যেহেতু ক্ষতি হবে না তো আপনাদের টেনশনই কিছু নাই। তখন বড় হুজুর বলছে যে দেখেন টেনশনই কিছু নাই, কিন্তু তো বাচ্চা ছেলে, তো আপনারা তো ওকে ব্যবহার করতেছেন, তাহলে এর বিনিময়ে ওকে কী দিবেন। তখন নাকি জিনের সেই সর্দার বলছে যে ওর মৃত্যুর আগ পর্যন্ত ওর যত যা প্রয়োজন, মানে যদি মানুষের সেবা করতে যায়, চিকিৎসা করতে যায়, সেক্ষেত্রে আমরা ওকে সবসময় সাহায্য করে যাব। এবং বড় হুজুরকে নাকি এটা কথা দিয়ে গেছিল জিন। তারপর থেকে নাকি হাকিম সাহেব যখন ওনাকে সম্পূর্ণ কিছু জানানো হয় নাই এবং জিনদেরকে বলা হয়েছে যে আগে ও পড়ালেখা শেষ করুক, তারপরে আপনার ও যদি কোনো সেবা হয় তখন আপনি জিনের সর্দারকে বলেছে তারপর আপনাদেরকে ডাকা হবে। তখন নাকি যখন হাকিম সাহেব নাকি একটা মানে উনি যখন প্রাপ্তবয়স্ক হয়, জিন নাকি এরকম প্রায় সময় ওনার উপর আসর করতো, কিন্তু হাকিম সাহেব এরকম বুঝতো না, বোঝার পর আস্তে আস্তে বুঝে এবং ওনাকে বোঝানো হয়েছিল। এবং ওনার যখন প্রাপ্তবয়স্ক হয় তখন নাকি সেই বড় হুজুর
যিনি ছিলেন তখন হাকিমকে বলে যে তোমার উপর এরকম জিন আসর করে আপনার কোরআন শিক্ষা নিতে, এটা ছোটোবেলা হয়েছিল, এখন ওরা তোমাকে এরকম সাহায্য করতে চায়। তো এই সকম নাকি জিনের সাথে ওনাদের পরিচয় করে দিয়েছিল সেই বড় হুজুর, এবং বলছিল এটা তোমার হেল্প করবে। তারপর থেকেই নাকি এই হাকিম সাহেব একটু আধ্যাত্মিক লাইনে চলে যায় এবং নাকি অনেক মানুষ হেল্প করতো। তো এটা ওইভাবেই আসলে আনিস ভাই এরকম হেল্প পাইছিল, যেটা আমাকে বলে। এটাই ছিল আসলে প্রথম ঘটনা। এটা ভালো লেগেছিলো দেখে আপনার কাছে শেয়ার করা। আসি পরবর্তী একটা ঘটনা নিয়ে, সাথে দেখুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নড়াইল থেকে সাব্বির ভাইয়া। এই সাব্বির ভাইয়ের বাসা নড়াইল জেলায় একটা প্রত্যন্ত গ্রামে। তিনি আমাকে বেশ কয়েকদিন আগে ঘটনাটি পাঠিয়েছিলেন। আমি ঘটনাটি পড়ার পর আজকে দেখলাম যে ঘটনাটি অনেক সুন্দর, তো ভয়ঙ্কর। এই ঘটনাটি একটি সত্যি ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 10 বছর আগে। ইনি যার সাথে ঘটনাটি ঘটে, এই সাব্বির ভাই, তিনি হলেন দাদু। তিনার শখ করে, তিনার প্রচুর পরিমাণে শখ যে মাছ ধরে রাত্রিকালীন সময় করে উনি। তো দিনের বেলা বাসায় কাজ করতেন এবং বাসার কাজ করেন, এবং রাত্রিকালীন সময় করে হলে উনি আর কি মাছ ধরতে যাইতেন। তো তিনি আবার যে সে জায়গায় মাছ ধরতে যাইতেন না, অনেক দূরে দূরে মাছ ধরতে যাইতেন, অনেক রাত্রিকালীন সময়, মোটামুটি রাত 10টা-11টার দিকে মাছ ধরতে যাইতেন। তো একদিন প্রতিদিনের মতোই তিনি নিজের গ্রামে মাছ ধরেন। একদিন তিনি তার গ্রামের যে দোলা ছিল, সেই দোলা বাদে পরের একটা দোলা, সেই দোলায় সে মাছ ধরতে গেছে ফার্স্ট টাইম। তিনি এই দোলার বিষয়ে কিছু জানতেন না। তিনি ভাবছিল হয়তো এদিকে মাছ পাই না, ওদিকে গেলে হয়তো ভালো মাছ পাবো, এরকম একটা সিচুয়েশন নিয়ে উনি আর কি মাছ ধরতে যায়। সো উনি একাই সেদিন মাছ ধরতে যায়, আশেপাশে কেউ ছিল না। সো যাওয়ার সময় যখন যায় তিনি যেভাবে বলছিলেন যে যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণের আশেপাশে কোনো মানুষের আমাগম বা এরকম কিছু একটা থাকে যেরকম, তো এরকম কোনো মানুষের অস্তিত্ব বা এরকম কিছুই পাওয়া যাচ্ছিল না। যখন এরকম আশেপাশে কোনো লোক দেখতে পাচ্ছে না সেদিন, তো মোটামুটি আশেপাশে কোনো মাছ ধরতে গেলে রাস্তায় মানুষ দেখা যায়। তো সেদিন আর কি রাত 10:30 নাগাদ ভিজে গেছে। তো উনি ওনার দোলাটা পার হয়ে পরে দোলায় আর কি নামবে, ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে, নিস্তব্ধ একটা ইয়ার মধ্যে ঝিঝি পোকা খালি ডাকতেছে। আকাশে 4টা ঝলমলে দেখা যাচ্ছে এবং চারপাশে একটা নিস্তব্ধতা অনুভূতি হচ্ছে ওনার, যে আশেপাশে কেউ নাই। সেই দোলায় আর কি উনি একাই মাছ ধরতে গেছে। সো মাছ ধরতে গেছে একটি টর্চ লাইট এবং একটি খোসা নিয়ে। তো খোসা দিয়ে এই গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণের লোক মাছ ধরে। তো তিনার শখ ছিল যে প্রতিনিয়তই উনি আর কি মাছ ধরতেন প্রায়। তো সেদিন যখন যায়, উনি যাওয়ার পর উনি মাছ ধরতে ধরতে একটা পর্যায়ে দেখতে রাত তখন মোটামুটি 12টা বাজবে মনে হয়, উনি যেটা বলছে আর কি 12টা নাগাদ। সে সময় উনি ওই দোলার মাঝখানে চলে গেছে। মাঝখানে যাওয়ার পর সে দেখতে পাচ্ছে যে চারদিকে 4টা গাছ, ছোট ছোট যে কালার গাছ যেরকম হয় এরকম 4টা গাছ, এবং চতুর্পাশে একটু করে মাটি দিয়ে উঁচু করা। তিনি আবার ভাবছিল হয়তো একটি খাল হবে, খালের পাশ দিয়ে হয়তো বড় মাছ টাছ পাওয়া থাকে। তো তিনি এবার ওই খালের পাশে যাচ্ছে, দেখতে পেয়ে লাইট দিয়ে আলো দেখতে পেয়ে উনি পাশে যাচ্ছে। তো যখন ওই পাশে গেছে, যাওয়ার পর উনি ওই খালের পাশে দেখতে পায় যে একটা লোক বসে আছে। তো এই লোকটাকে দেখতে পেয়ে ইনি তো অবাক যে এত বড় দোলা, ইনার হাতে কোনো লাইট বা কিছুই নাই, আর এত রাত্রে ইনি এখানে বসে কি করবে। এমনভাবে বসে আসলো মনে হচ্ছিল কেউ হয়তো মেরে বা কোথাও ফেলে রেখে গেছে। এটা দেখে উনি আবার, এর আগে ওনাদের গ্রামে একজনকে কেউ হয়তো মেরে ফালায় দিয়ে গেছিল এক লোক, আবার ইস্কা চালক। তিনি আবার এই লাশটাকে উঠাইছে। উঠানোর পর উনি বস্তাটা খোলার পর উনি দেখতে পাচ্ছে একটা লাশ। এই লাশটা খোলার পর যে লাশটাকে দেখতে পায়, লাশটার বস্তাটা অনেকটাই খুলছে। খোলার পর পুলিশকে ফোন দেওয়ার পর কোনো
পুলিশ আবার কোনোভাবে কোনো কিছু না পাওয়ার পর পুলিশ এই রিক্সা চালককেই আবার সন্দেহবাচক নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ইনি আর কি জেলে তখন পর্যন্ত এই কথাটা ওনার আর কি মনে পড়ছে। তো মনে পড়ার পর উনি আবার কী করলো, যে খোসার যে একটা লাঠি থাকে যেটা, এই লাঠিটা দিয়ে উনি আবার একটা ঘুতাইছে, মানে লাশটাকে এরকম করে লাড়তেছে যে উল্টালে উনি আর কি দেখতে পাবে মুখটা যে এটা কে। যখনই লাশটাকে আঘাত করা হয়েছে, লোকটাকে চাদর পরা ছিল, সাদা চাদর, তো সাথে সাথে লোকটা দাঁড়িয়ে যায়। এই সাবির ভাই দাদু দেখে তো অবাক যে এতটা পরিমাণের লোক মৃত মানুষের মতো পড়ে আছে, সে আবার দাঁড়ালো কীভাবে। তো ইনি এবার ভাবতেছে হয়তো কেউ মাছ ধরতে এসে দম নিচ্ছে ওইখানে, মানে অনেক দূর হাঁটাহাঁটি করছে বা এরকম কিছু, হয়তো এই জন্য আর কি বসে দম নিচ্ছিল। তো যখন ওই লোকটা, চাদর পরা লোকটা যখন মানে তার দিকে তাকাইছে, ঘুরে ফিরছে, তো এর সাব্বির ভাইয়ের দাদু তিনি আবার ওই লোকটার মুখের দিকে টর্চ লাইটটা তাক না করিয়ে উনি পায়ের দিকে তাক করছে। যখন পায়ের দিকে তাক করছে তখন উনি দেখতে পাচ্ছে যে একটা গরুর পা, যেরকম দুইটা পা, গরুর সামনের দুইটা পায়ের মতো পা দেখা যাচ্ছে, মানে পায়ের পাতাগুলো। তো তিনি এবার এটা দেখে সাথে সাথে মুখের দিকে যখন লাইটটা মারছে, মারার পর দেখতে পাচ্ছে যে তার চোখগুলো নাই, একদম সাদা ফটফটা দেখা যাচ্ছে, মানে মনি নাই চোখে, একটু কালো চিহ্ন দেখা যাচ্ছে, আর মনি নেই একটা চোখে, আর একটা চোখ গর্ত। এটা দেখে তার মুখটা বাজেভাবে রক্ত দিয়ে ভিজা। এটা দেখে এই সাবির ভাইয়ের দাদুর মানে ভয়ে অবস্থাটা এতটা পরিমাণের খারাপ হয়ে গেছে যা বলার বাইরে। এই সাবির ভাইয়ের দাদু সেদিন কিন্তু প্রচুর পরিমাণের মাছ পেয়েছিল। ইনাকে আবার এই যে পিশাচের সামনে ইনি পড়ছে, ইনার বোঝার বাকি ছিল না যে ইনি একটা পিশাচের সামনে পড়ছে। তিনি এবার সাথে সাথে ছুরা পড়া শুরু করছে। পড়ার সময় এই পিশাচ হঠাৎ করে বলে ওঠে যে তুই যতগুলো মাছ পাইছিস সবগুলো মাছ আমাকে দিয়ে যাবে আজকে, এবং তুই যে পরিমাণে আমাকে আঘাত করছিস এর মাসুল তোকে দিতে হবে। তো ইনার দাদু, সাবির ভাইয়ের দাদু সাথে সাথে যে মাছগুলো ছিল উনি আবার ওই খলাইটা তার দিকে সরে দেয় এবং তিনি মাপ চাওয়া শুরু করে যে আমাকে ছেড়ে দেন, আমি আর কোনোভাবে এদিকে আসবো না, আর কোথাও কোনোদিনও এইদিকে মাছ ধরতেও আসবো না, আর মাছও ধরবো না, এরকম করে মাপ চাচ্ছে। তো পিশাচ কোনোভাবেই কথা শুনবে না। তো যখন এরকম পর্যায়ে একটা যাচ্ছে যে পিশাচ কোনোভাবে কথা শুনতেছে না, এই সাব্বির ভাইয়ের দাদু আবার একটা বুদ্ধি খাটাইছে যে তার হাতে একটা গ্যাস লাইট ছিল। তিনি আবার জানছিল যে গ্যাস লাইটে আগুন জ্বালালে এইরকম কোনো অদ্ভুত বা অবায়ক এরকম পাশে থাকে না। তিনি গ্যাস লাইটটা জ্বলিয়ে এরকম করে জ্বালাইছে, জ্বালানোর পরপর দেখতে পাচ্ছে যে লাইট দিয়ে দেখে যে ওই লোকটা নাই। তিনি সাথে সাথে এতটা পরিমাণে জোরে পেছন ফিরে এমন দৌড় দিছে, মানে দৌড়াইতে দৌড়াইতে উনি আর কি রাস্তায় উঠছে। মোটামুটি 7-8 মিনিট দৌড়াইছে। দৌড়ানোর পর উনি রাস্তায় উঠছে। উঠার পর উনি আর কি বাসার যে রাস্তা, বাসায় যাওয়ার রাস্তা, সেই বাসায় যাওয়ার রাস্তা দিয়ে উনি বাসায় আসছে কোনোভাবে। সেদিন বেঁচে ফিরছে আর কি আল্লাহ রহমতে। তো যখন বেঁচে ফিরল তখন উনি বাসায় এসে মানে এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছে যা না বললে না। তিনার ভয়ে তার অবস্থা সেদিন রাত্রে মরার একটা অবস্থা হয়ে গেছে, জ্বরে। তার জ্বরটা এতটা পরিমাণে 100-র উপরে জ্বর উঠে গেছে। তো তখন উনি সাথে সাথে বললেন যে আমি এরকম ভয় পাইছি, একটু কবিরাজ বা ইমাম সাহেবকে ডেকে আন। তো সাথে সাথে তার বাসায় তার বড় ভাই ছিল, তিনি আবার যে সাথে সাথে তাদের পাশে একটা কবিরাজ ছিল, তিনাকে ডেকে নেন। আনার পর তিনি ঝাড়ফুঁক করে দেয়। দেওয়ার পর তিনি বলেন যে এ নিয়ে একটা পিশাচের কবলে পড়ছিল, এই পিশাচটা ভয়ঙ্কর লেভেলের পিশাচ। যদি ইনি গ্যাস লাইটের আগুনটা না জ্বালাইতো তিনি হয়তো বেঁচে নাও ফিরতে পারতো, এরকম করে বলেন। তো তখন বলার পর তিনি একটা তাবিজ দেয় যে ভয়টা কেটে গেলে আর কোনো সমস্যা হবে না, আর মাছ ধরতে না যাওয়াটাই ভালো হবে। তো এরপরে তিনি আর কোনোদিন মাছ ধরতে যায়নি। আর এরপরে যে সুস্থ হয়েছে উনি, হওয়ার পর তাবিজ খুলে ফেলায় এবং তিনি আশেপাশে সবাইকে বলে যে এই জায়গায় যেতে মাছ ধরতে না যায়, কারণ এরকম খারাপ কিছু হয়তো বা তার সাথেও ঘটতে পারে।
তো এর পরবর্তীতে যাতে এরকম কিছু না ঘটে এই জন্য উনি আর মাছ ধরতে যায়নি। তো রাসেল ভাই এই সাব্বির ভাইয়ের দাদু কোনোভাবে আর কি বেঁচে ফিরছিল, তো তিনি এরকম ঘটনাটি শেয়ার করে সাব্বির ভাইয়ের সাথে। সাব্বির ভাইয়ের দাদু বেশ কয়েকদিন আগে মারা যায়, তো সবাই তার জন্য দোয়া করবেন। এবং এই ঘটনাটি একটি সত্যি ঘটনা, আমরা চেষ্টা করব এর পরবর্তীতে আরও সুন্দর ঘটনা নিয়ে আসার জন্য। তো আজকে যে ঘটনাটি ছিল অবশ্যই আপনাদেরকে ভালো লাগছে, আর এরকম সুন্দর ঘটনার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়। আমি চলে যাব আজকের আমাদের দ্বিতীয় গেস্টের কাছে এবং তার কাছ থেকে শুনবো তার ভয়ের ঘটনাটি। এবং আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করতে পারি যে ঘটনাটি প্রচণ্ড রকমের ভয়ের। সো আমরা গেস্টের কাছে চলে যাব। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনি আপনার নাম বলে আপনার ঘটনাটা শেয়ার করবেন। ধন্যবাদ শাফিন ভাইয়া। আমি আবির মাহমুদ, এসেছি গাজীপুর থেকে। জি। আমি এখন যে ঘটনাটা আজকে বলবো সেই ঘটনাটা অনেক আগে যখন আমি ছোট ছিলাম, তো আমার দাদির কাছ থেকে শোনা। ঘটনাটা দাদির সাথেই ঘটে। তো তখন আমার আব্বুর বয়স হয়তো বা 15-16 এমন। আর আমার ছোটো কাকু যাকে নিয়ে ঘটনাটা, তো ছোটো কাকুর বয়স ছিল 9-10 মতো এমন। তো দাদি রাতের বেলা ফুফুর সাথে ঘুমাতেন, আমার যে মেজো ফুফু আছে ওনার সাথে ঘুমাতেন। তো হঠাৎ একদিন রাতের বেলা দাদি মানে একটু চিৎকার করে ধর্মর করে লাফিয়ে ওঠার কারণে ঘুম থেকে, তো ফুপু বলে যে কী হয়েছে। তো দাদি তখন একটু পানি খাইতে চায় ফুপুর কাছে। তো ফুপু পানি নিয়ে আসে, পানি নিয়ে আসার পর দাদি পানি খেয়ে পরে ফুপু আবার জিজ্ঞেস করে যে মা কী হয়েছে, তুমি হঠাৎ এমন। তো দাদি বলে যে তেমন কিছু হয়নি, তুই ঘুমা। ফুপু আবার একটু জিদ্দি টাইপের, কী হয়েছে বলো, সমস্যা নেই। তো দাদি অনেক জোরাজোরি করে ফুফু। তো জোরাজোরি করার পর দাদি বলে যে লাস্ট কয়েকদিন থেকে নাকি উনি আসলে একটা দুঃস্বপ্ন দেখতেছে। দুঃস্বপ্ন কেমন দুঃস্বপ্ন? তো দুঃস্বপ্নটা এমন যে দাদি দেখতেছে যে দাদি কোনো একটা গ্রামের ভেতর যে ধানি জমি থাকে, ধান ক্ষেত, এই ধান ক্ষেতের রাস্তা দিয়ে হেঁটে চলতেছে। তো হাঁটতে 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 হঠাৎ যে জমি যে শেষ, যেখানে শেষ মাথায় ওখানে একটা খাল আছে আমাদের গ্রামে। তো ওই খালের মতো ওখানে ওই পাশে গিয়ে দেখে যে একটা লোক ওখানে দাঁড়ায় আছে, একবারে পুরা রাতের বেলা অন্ধকার, অল্প অল্প চাঁদের আলো আছে। দেখে যে একজন লোক, কিন্তু তার মুখ দেখতে পাচ্ছে না। তো দাদি স্বপ্নের মধ্যে তো এগিয়ে গেছে, গিয়ে জিজ্ঞেস করতেছে যে আপনি এখানে দাঁড়ায় আছেন, কে আপনি? তো এই কথা বলার পরে খপ করে দাদি হাতটা ওই লোক ধরে ফেলে ওনারে দাদিরে টানতে টানতে ওই খাল পাড় দিয়ে আর কি অন্যদিকে নিয়ে যেতে থাকে। তো দাদি তো চিৎকার চেঁচামেচি করতে থাকে যে কে আপনি, আমারে কুই নিয়ে যান। তো কোনো সাড়া শব্দ দেয় না, দাদিকে টানতে টানতে নিয়ে চলে যায়। তো ওই খালপাড় থেকে কিছুটা দূর সামনে গিয়ে ওখানে একটা গাছ আছে, আমাদের ওদিকে বলে শিশু গাছ। ওই শিশু গাছ আছে, খুব বড়, ওইটা পুরনো। তো ওই শিশু গাছের ওইখানে নিয়ে গিয়ে লোকটা দাদির হাতটা ছেড়ে দেয়, মানে একটু সামনের দিকে ছুঁড়ে দাদিকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে দাদি যখন পিছন ফিরে তাকায় তখন দেখে যে সেখানে কোনো লোক নেই। এগুলো সব স্বপ্নের মধ্যে হচ্ছে। তো দাদি উঠে দাঁড়ানোর পরে উনি মানে আশপাশে তাকায় দেখে যে কোথায় কি হচ্ছে কি। পরে হঠাৎ করে দাদির কানে একটা শব্দ আসে, কেউ পানি পানি করে আর কি আস্তে আস্তে, মনে হচ্ছে গলায় তার কোনো শব্দ বের করার মতো কোনো শক্তি নেই। খুব অসুস্থ একজন মানুষ যদি পানি পানি বলে কেউ বলতে থাকে তেমন। মানে ওই শিশু গাছটার নিচে যখন তাকে রেখে আসা হলো, হ্যাঁ, তারপর তিনি এই শব্দটা শুনলেন, হ্যাঁ, পানি পানি বলে কেউ বলছে। তো দাদি তখন এদিক ওদিক এদিকে দুই পা গিয়ে দেখে যে কোথায় কি আছে, কোথাও কিছু পায় না। পরে শিশু গাছটা যেদিকে দাদি দাঁড়ায় আছে ওর উল্টা পাশে একটা ছোট ঘের আছে। তো ঘেরের পাড়ে ওখানে ছোট একটা ওই যে জিয়েল গাছ বলে, যেটার গায়ে আঠা আঠা মতো পাওয়া যায়, একটা গাছ আছে। ওই গাছের নিচে দেখে যে ওইখানে একজন লোক পড়ে আছে,
পড়ে ওখানে পানি পানি করতেছে আস্তে আস্তে। তো দাদি এগিয়ে যায়, গিয়ে দেখে যে মানে খুব ভালোভাবে তো দেখা যাচ্ছে না, অন্ধকারের মধ্যে যতটুকু বুঝলেন যে তার মানে হাত পা সব কিছু মানে একবারে পক্স, খুব খারাপ আকৃতির পক্স যেমন হয় ঠিক তেমন, মানে গায়ে গায়ে গুটি গুটি ঘা আর কি। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মাংস হয়তো বা একটু থলবল থলবল করছে, মানে খুব বাজে একটা অবস্থা। এটা দেখে দাদি মানে আর কি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যায় বলতে চমকায় যায়। তো দাদি ওই যে পানি পানি করতেছে, তো পাশে যে ছোট যে ঘেরটা, দাদি ওইখানে গিয়ে আর কি পানি তুলে নিয়ে আসে, হাতে করে 2 হাত দিয়ে তুলে একটু পানি নিয়ে এসে ওনার গালের ভেতরে দিয়ে দেয়। হা করা গালের মধ্যে পানি, কয়েক ফোঁটা পানি যাওয়ার পরে হঠাৎ করে, এতক্ষণ তো ওই যে নিচে পড়েছিল সে তো মানে চোখ বুজে জাস্ট অজ্ঞানের মতো পানি পানি করছে। তো পানি গালে দেওয়ার সাথে সাথে হঠাৎ করে চোখটা খুলে ফেলে ওই লোকটা। তো চোখটা খুলে ফেলে দেখে যে মানে চোখ দুটো একেবারে মানে সাদা, যে ছাই তো কালো ছাই সাদা ছাই, তো সাদা ছাইয়ের মতো একবারে পুরো চোখের কোনো মনি নেই, কিচ্ছু নাই। তো এটা দেখার পরে দাদি দৌড় দিয়ে চলে আসতে থাকে। তখন ওই যে নিচে যে শুয়েছিল সে আবার ওই যে আগের বার যেমন দাদির হাত খপ করে ধরে ফেলেছিল, এবারও সে ওই দাদি তো পেছন ফিরে দৌড় দিতে গেছে, তো ওই লোকটা পেছন থেকে দাদির হাতটা ধরে বসছে। হাতটা ধরে বসার সাথে সাথে মা মা বলে একটা ডাক দিছে, 2 বার মা বলে ডাকছে। এই মা বলে ডাকার পরই দাদি ভয়ে আর কি চিৎকার দিছে, চিৎকার দেওয়ার পরে ঘুম ভেঙে গেছে। তো প্রায় 2-3 দিন যাবত উনি এই একটা দুঃস্বপ্ন দেখছেন। তো এটা দেখার পরে এটা যখন ফুফুকে জানায় যে আমি এরকম স্বপ্ন দেখছি, তো পরদিন ওই রাতে দাদি ফুফু দুজনেই ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা দাদি আর কি আব্বুকে এই কথাটা বলে। তো আব্বু গিয়ে মসজিদে যে হুজুর আছে হুজুরকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে হুজুর বলে যে এটা দুঃস্বপ্ন, তেমন কোনো সমস্যা না, এটা কোনো ব্যাপার না। দাদি বলে ঠিক আছে, কিন্তু দাদি যদিও মুখে বলে ঠিক আছে, কিন্তু দাদির মানে ওনার মনের ভেতরে যে একটা অস্থির ভাব, অস্থিরতা, এই অস্থিরতা উনি কাটিয়ে উঠতে পারে না। তো পরদিন আবার একই স্বপ্ন। যেদিন মসজিদের হুজুর আমাদের বাড়িতে আসে দাদিকে দেখতে, তার পরদিনই আবার একই স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখার পরে পরদিন আবার মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসে যে হুজুর এই ব্যাপার, আমি আবার আজকে এই স্বপ্ন দেখছি। তখন হুজুর একটা তাবিজ বেঁধে দেয় আর পানি পড়ে ফু দিয়ে দেয়, সরিষার তেলে ফু দিয়ে দেয়। তো এগুলো দাদি তাবিজটা বাঁধার পরে সেদিন রাতে স্বপ্ন দেখে নাই। তো দাদি ঘুমায় আছে, হঠাৎ রাত তো তখন তো সময়ের এত জ্ঞান ছিল না, মাঝরাতের দিকে দাদির হঠাৎ ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে দেখে যে ওনার যে খাটটা তো বড়, ফুফু এক পাশে দাদি এক পাশে, তো দাদি যে দেয়ালের পাশে শুয়ে আছে, তো দেয়ালের পাশে ওখানে আর একটুখানি জায়গা ফাঁকা আছে। তো দাদি এভাবে মানে ঘুম ভেঙে গিয়ে পাশ ফিরে দেখে যে ওই যে লোকটাকে স্বপ্নে দেখছে এতদিন ধরে, সেই লোকটা দাদির পাশে শুয়ে আছে। ওই যে ঘা পাচড়ার একটা যে স্মেলটা পর্যন্ত দাদি পাচ্ছে। দাদি ঘুরে তাকালো, সাথে সাথে ওই লোকটা আবার দাদির হাত ধরে 2 বার মা মা বলল। মা মা বলার পরে দাদি একটা চিৎকার দিচ্ছে, চিৎকার দেওয়ার সাথে সাথে ফুফু ঘুম থেকে উঠে গেছে। ফুফু ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে যে মা কি হয়েছে, আবার কি দুঃস্বপ্ন দেখছো? পরে দাদির হাতটা দেখাই যে ঘা পাঁচড়া যখন থাকে তখন পুজ জাতীয় একটা যে পানি যে বের হয় দাদির হাতে, তখনও পর্যন্ত সেই যে পচা হাত দিয়ে যে ধরছে সে হাতের ছাপ এখনো তার হাতে আছে। তো ফুফু তো আসলে নিজেই ভয় পেয়ে যায় যে কিভাবে কি হলো। পরদিন আবার মসজিদের হুজুরটা ডাকছে যে হুজুর এই ব্যাপার, কারণ আমার তখন তো গ্রামে এইভাবে এত হুজুর টুজুর ছিল না, তো ওই একজনকে ডেকে আনছে। তো হুজুর আসার পরে হুজুর ওই বলছে যে আমার পাশে এরকম শুয়ে থাকতে দেখছি। তো হুজুর বলে যে আসলে আমি তো এই ব্যাপারটা ভালো বুঝতেছি না, কিন্তু আমি দেখি আরও 2-1 মুরব্বীর সাথে কথা বলে যদি কিছু করা যায়। পরদিন রাতের বেলা দাদি শুয়ে আছে, ফুফুও শুয়ে আছে, হঠাৎ দাদি মানে একটা সাউন্ড শুনতে পায়। মানে ঘুম তো আসে নাই, ওনার তো মাথার ভিতরে দুশ্চিন্তা।
তো হঠাৎ দাদি এই যে মা মা যে এতদিন ধরে যে শব্দটা ওই যে লোকটা যে ডাকছে দাদিকে, তো ওই শব্দটা মানে দাদি কেমন জানি মনে হতে থাকে অনেক দূর থেকে কেউ মা মা বলে, মানে একবার দুইবার না, কন্টিনিউয়াস শুধু মা মা বলে ডাকতেছে। তো দাদি তখন ফুপুকে ডাক দেয় যে তুই কিছু শুনতে পাচ্ছিস? তো ফুপু বলে না, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তো দাদি তো ওই শব্দটা কন্টিনিউয়াস শুনতেছে সারা রাত, দাদি ঘুমাইতে পারে নাই সারাটা রাত। ওনার কাছে মনে হয়েছে যে ওনার কেউ মা, আর ওনার যখনই এই মা ডাকটা শুনতেছে, দাদির ভাষ্য অনুযায়ী দাদি যেমনটা বলছিল যে ওনার কেমন যেন মানে বুকের ভেতরটা যেন খান খান হয়ে যাচ্ছিল, মানে একবার খুব কষ্ট পেলে যেমন মানুষের হয়, মানে প্রচন্ড রকমের একটা ভার, একটা দায়বদ্ধতা হ্যাঁ, কাজ করছিল তার খুব ভেতরে। খুব খারাপ লাগছিল তার, মানে একজন সন্তান একজন মাকে ডাকার পরে মার ভেতরে যে যেমনটা অনুভূতিটা হয়, হয় ঠিক তেমনটা। তো দাদি আসলে এই ব্যাপারে কিছু বুঝতেছে না। তো ওই ফজরের আজান দেওয়ার পরে এই শব্দটা সারা রাত এই শব্দ হয়েছে। তো পরদিন সন্ধ্যায় যখন মাগরিবের আজান দিয়েছে, দাদি তো এগুলো কারো বলতে পারতেছে না, কারণ কেউ শুনতে পাচ্ছে না, কেউ বুঝতে পারতেছে না, শুধু এটাই সে ফিল করতেছে। তো দাদি তখন ওই পরদিন যখন মাগরিবের আজান দিছে, মাগরিবের আজান দেওয়ার পরে উজু কালাম করে নামাজ পড়তে এসে বসছে। নামাজ পড়ে বইসা উনি সালামটা ফিরাইছে, সালামটা ফেরানোর সাথে সাথে আবার মা মা বলে ডাক শুরু হয়েছে। এবার তো দাদি একবারে মানে কাবু হয়ে গেছে ভয়ে, তার তো নড়ার শক্তি নাই। সন্ধ্যাবেলা মাত্র সন্ধ্যা হলো, মাত্র মাগরিবের সন্ধ্যা হলো। নামাজ শেষ করলো। আর এখনই মানে জিনিসটা আসলে বলে বোঝাতে পারবো না যে অনেক দূর থেকে মা মা বলে খুব বেদনাদায়ক একটা শব্দ ভেসে আসতেছে তার কানে। তো উনি করছে কি যে সারা রাত তো উনি ওই যে দাদা যে ছিল আমার দাদারে বলছে এই ঘটনা, ওই দিনই বলছে, এর আগে আর দাদারে বলে নেই। তো দাদারে বলার পরে দাদা করছে কি, দাদা ফুপুরে আলাদা করে তো দাদির সাথে উনি রাতে করছে। তো দাদি তো ওই শব্দ তো কোনোভাবে দূর হইতেছে না, কানের ভিতরে আঙ্গুল দিয়ে শুয়ে থাকে, কানের ভিতরে কানে বালিশ দিয়ে শুয়ে থাকে, কিন্তু তবু ওই শব্দ ওনার কানে অলওয়েজ বাজতেই থাকে। তো এই পরদিন দাদি ভাবলো যে মানে ওই যে এতদিন ধরে যে স্বপ্নটা দেখছে, তো ওই স্বপ্নে যে জায়গাগুলো দেখছে, দাদি এই জায়গাগুলো নিয়ে আর কি ওই স্বপ্নটা নিয়ে চিন্তা করতো সারাদিন। তো হঠাৎ করে এ পরদিন দাদির মানে ওই যে জায়গাটা ওনার কাছে কেন যেন চেনা চেনা লাগে, এই জায়গাটা আমি চিনি। তো পরদিন দাদির মনে পড়ে যে এই জায়গাটা আসলে কোথায়। এই জায়গাটা হচ্ছে দাদির বাবার বাড়ি। বাবার বাড়ির একটু দূরে ওই খালটা আছে, ওই ধান ক্ষেত, ওইখানে ওই শিশু গাছ, সব কিছু ঠিক ওইভাবে মানে আছে। পুরো স্বপ্নটাই দাদির বাবার বাড়িতে, ওখানে ওই জায়গায়। এই কথা মনে পড়ার সাথে সাথে ফুপুকে নিয়ে সোজা দাদির বাবার বাড়ি চলে যায়। এখন দাদির যে বাবার বাড়ি, দাদির বাবার বাড়ি থাকতো আমার ছোট কাকু। আচ্ছা, ওনার মামার বাড়িতে থেকে উনি আর কি বড় হতেন। এখন ওই যে ছোট কাকু থাকতো, তার উপরে স্বপ্নের জায়গাটা দাদি চিনতে পারছে। ওনার তো তখন মাথায় কাজ করতেছে না যে আমার ছোট ছেলের কিনা জানি হয়েছে। তো দাদি বাড়ি যায়, বাড়ি গিয়ে মানে আমার যে দাদির যে বাবা মা ওনারা বেঁচে নেই, ওনার একটা মাত্র ভাই, তার যে ভাবি আছে, বুঝেনি তো গ্রামে সবাই ফ্রি একটা মানুষ করা। তো কাকুর পক্স হয়েছিল, মানে এটা যখন বাড়ি যায় কাকুকে যখন খুঁজে তখন কোথাও খুঁজে পায় না। আর যখন মামিরে জিজ্ঞেস করে তো মামি বলে যে মানে আমার ছোট কাকুর যে মামি, দাদির যে ভাবি, যার কাছে রেখে আসলে ছোট কাকু আপনার, যাকে আসলে পড়ালেখার কথা বা সেখানে থেকেই আসলে সে জীবনযাপন করছিল, বড় হচ্ছিল। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয় তখন উনি বলে যে আমি জানি না, আছে কোথাও খেলা করতেছে। যখন পাশের বাড়ি এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে তখন পাশের বাড়ির একজন লোক বলে যে তোমার ছেলের তো অনেকদিন আগে পক্স হয়েছিল, ওর তো খুব বাজে অবস্থা ছিল, বাড়ির থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। তো ও সেবা যত্ন করতে করতে তেমন একটা সেবা শুশ্রূষা করে খাল পাড়ে দেখো মনে হয় ফেলে আসছে মনে হয়। মানে আমি মানে একটু আগেই দীর্ঘশ্বাস ছাড়ছিলাম। তো দাদি তখন ওই ফুফুকে নিয়ে, বিকেল হয়ে গেছে তখন অলরেডি, তো দাদি তখন ফুফুকে নিয়ে দৌড়াতে দৌড়াতে খাল পাড়ে যায়, গিয়ে দেখে যে ওই যে শিশু গাছটা, ওই শিশু গাছের ওখানে গিয়ে দেখে দূরে সেই যে ঘেরের কোনায় যে জেল গাছ, যে জায়গাটা আসলে সে দেখতো স্বপ্নে, ওইখানে
আমার ছোট কাকু তার পুরো ঘা যেভাবে দাদি স্বপ্নে দেখছে ঠিক সেভাবে চোখ দুটো একেবারে সাদা হয়ে গেছে, মনিটা একেবারে ছোট হয়ে গেছে। মানে তার হৃদস্পন্দন মানে কোনো মতে জাস্ট মনে হয় যে মিনিটে 20 বার 30 বার এমন খুব বাজে অবস্থা তার। তো পরে আরও লোকজন রেখে দাদি আর কি কাকুকে নিয়ে বাড়ি আসে এবং অনেক কষ্টের পর আমার কাকু সুস্থ হয়েছিল। আলহামদুলিল্লাহ। তো ভাইয়া এটাই ছিল আমার ঘটনা। অনেক এই ঘটনাটি সৌদি আরবের জেদ্দা থেকে আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ মাজেদ। ওনার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর পোস্ট এবং গ্রাম হচ্ছে অভিরামপুর। এই অভিরামপুর গ্রামে খয়বরের বাড়ি নামে একটা বাড়ি আছে। মূলত এই বাড়ি কেন্দ্রিক ঘটনা। উনি এই খয়বরের বাড়িরই একজন সদস্য, এই আব্দুল মাজেদ ভাই। প্রিয় লিসেনার্স, ঘটনার সময়কাল 2001 কি 2 সালের দিকে, বর্ষাকাল। উনি রাতের বেলা ওনার যারা আছেন আরো আত্মীয় স্বজন, চাচাতো ভাইরা আছে, ওই সময় ওনারা প্ল্যান করেন যে ওনারা বড়শি ফেলবেন কোথায়? ওই সময়ে নতুন ধান বোনা হয় যেই জমিগুলোতে, ওই জমিতে বর্ষাকালে ঘোলা পানি থাকে। ওই ঘোলা পানিতে বেশ কিছু মাছ আসে আশপাশ থেকে, ওখানে বড়শি ফেললে বেশ মাছ পাওয়া যায়। কিন্তু যাদের জমি তারা কিন্তু বড়শি ফেলার অনুমতি দেবে না। এই জন্য ওনারা কি করেছিলেন, খুব গোপনে রাতের বেলা গিয়েছিলেন এবং ভোরবেলা ফজর আজানের পরপরই বড়শি তুলবেন। তো ওনারা গিয়েছেন, এই কাজটি যথারীতি করেন। তো ওনাদের যেই জায়গাটাতে বাড়ি, ওখানে একটা বিল রয়েছে। বিলের এক পাশে হলো মমিনপুর, আর এক পাশে হলো অভিরামপুর। মাঝখানে বিলের একটা রাস্তা রয়েছে। আর এই অভিরামপুরে এই যে খয়বরের বাড়ি যেটা, ওখানে কিন্তু প্রায় 100 মিটারেরও বেশি লম্বা মানে দীর্ঘ এবং আশেপাশে বেশ খানিকটা এলাকা জুড়ে একটি বাঁশবাগান রয়েছে। ওই বাঁশবাগানের ভিতর দিয়ে রাস্তা রয়েছে, আঁকাবাঁকা রাস্তা। ওই দিক দিয়ে যদি এই খয়বরের বাড়িতে যাওয়া যায়, মানে মাজেদ ভাইদের বাড়িতে যাওয়া যায়, সময়টা 5 থেকে 6 মিনিট লাগে। মানে উনি যদি ওই বাঁশবাগানের ওই কাছ থেকে যেতে চান, আর ওই বাঁশবাগানের পাশ দিয়েই আর একটা আইলের মতো নেমে গেছে, ওইখান দিয়ে 1 মিনিটের মধ্যে ওনাদের বাড়িতে যাওয়া যায়। ওই জায়গাটা আবার বেশ ঢালু। এই বর্ণনাটা কেন দিচ্ছি, কারণ ঘটনার শেষ দিকে এসে এই বর্ণনার ব্যাপারটা আপনাদের বুঝতে সুবিধাজনক একটা জায়গায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। তো সকালবেলা ওনারা বড়শি উঠিয়ে ওখান থেকে মাছগুলো খুলছিলেন। ওই বড়শিতে বেশ ভালোই মাছ পড়েছিল। তখনও কিন্তু মানে একদম সকাল হয়েছে বিষয়টা এরকম না, আস্তে আস্তে সকাল হচ্ছে। হঠাৎ করে এই মাজেদ ভাইয়ের ছোট ভাই দৌড়ে আসছে, ভাই তাড়াতাড়ি আসো। তখন তো মাজেদ ভাই এবং সাথে আরো কয়েকজন ছিল ওনার আত্মীয় স্বজন। ওরা চিন্তা করে কি হয়েছে, ও আবার এভাবে দৌড়ে আসছে কেন? তো দৌড়ে আসার পর মাজেদ ভাই জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন তার ছোট ভাই উত্তর দেন, রাতের বেলা বাড়িতে ভূত আসছিল। তো ভূত আসছিল মানে? হ্যাঁ, ভূত আসছিল। আম্মা ভয় পাইছে এবং আরো কয়েকজন ভয় পাইছে। তো এই যে ব্যাপারটা, এটা শুনে উনি তাড়াতাড়ি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর ঘটনাটা উনি জানতে পারেন, আর এরপর থেকেই মূলত বিষয়টি ওনাদের পরিবারের সাথে ঘটা শুরু করে। ওনার মায়ের কাছ থেকে জানতে পারেন ওই রাতে একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই রাতে ওনার বাবা মানে মাজেদ ভাইয়ের বাবা বাড়িতে ছিলেন না। তো যেই ঘরে ওনার বাবা মা থাকতেন, ওই ঘরের দরজাটা এমন যে বিছানা থেকে সরাসরি ওই দরজার বাইরে দেখা যায় না। বিছানা থেকে উঠে তারপর দরজার দিকে তাকালে, খুব ভালো করে তাকালে দেখা যায়, মানে দরজার এমন একটা পাশে বিছানা যে একবারে কিন্তু বোঝা যাবে না যে দরজার ভেতর দিয়ে কে আসছে। ওনার মা রাত আনুমানিক 12টা 12:30টার দিকে হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে ঘুমটা ভেঙে গেল আর দরজাটা খুলে গেল। ওনাদের দরজাটা নাকি এমন ছিল যে যদি খোলা হয় আস্তে আস্তে একাই লেগে যায়, মানে বাইরে থেকে কোনো স্প্রিং লাগানো হয়েছে এমনটা আর কি। যদি স্প্রিং ছিল না, মানে দরজাটা এমনই ছিল, মানে খুলে রাখা যেত না। যদি না বাইরের থেকে বা ভেতর থেকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখা হতো, ওটা অটো বন্ধ হয়ে যেত।
তো ওনার কাছে মনে হলো দরজাটা খুলে গেল। তো খুলে যেতেই পারে, কারণ উনি চিন্তা করেছেন যে হয়তোবা ওনার হাজবেন্ড মানে মাজেদ ভাইয়ের আব্বা উনি আসেন, উনি তো বাড়ির বাইরে ছিলেন তখন। তো কিন্তু এরপরে উনি ফিল করেন যে কি ব্যাপার, কেউ তো আসলো না, তাহলে দরজা খুললো কেন। উনি 7-5 না ভেবে বিছানায় উঠে বসেন এবং দরজার দিকে তাকান। মাথাটা ঘুরিয়ে দরজার দিকে যখন তাকিয়েছেন, উনি দেখেন যে একটা কালো কুচকুচে, একদম মানে এত কালো উনি কখনো দেখেননি, এই রান থেকে পায়ের পাতা পর্যন্ত দরজাটা একটু ফাঁকা, ওই দিক দিয়ে ঢুকেছে, মানে বাড়ির ঘরের যে চৌকাঠ, ওই চৌকাঠটা পার হয়ে পাটা ঢুকেছে। এবং যে পাটা ঢুকেছে ওটা হলো হাফ প্যান্ট পরা একজন। তো ওনাদের ফ্যামিলিতে একজন ছিল, তার নাম হলো মাজিদুল। এই মাজিদুল সে আবার ছোটবেলা থেকে বিড়ি খেত, আর এই বিড়ির আগুন নেয়ার জন্য মাঝে মাঝে সে আসতো। এবং মাজেদুলও ছিল কালো, সেও হাফ প্যান্ট পরতো, যদিও সে বড় ছিল, কৃষিকাজ করতো, তো সেও হাফ প্যান্ট পরতো, আর সাদা গেঞ্জি বা শার্ট এই টাইপের কোনো কিছু পরতো মাঝে মাঝে। তো এই যে মাজেদ ভাইয়ের মা, উনি বলেন যে এই মাজেদুল নাকি, তা আগুন নিবি, যা ওই যে টেবিলের উপর আগুন আছে ওখান থেকে আগুন নিয়ে চলে যা। এই বলে এই মাজেদ ভাইয়ের মা আবার শুয়ে পড়েন, কিন্তু ঘরের মধ্যে কেউ ঢোকে না। উনি তো অবাক হন, কি ব্যাপার, মাজেদুল ঘরে আসলো না, ওকে আমার সাথে এত রাতের বেলা ফাজলিমি করতেছে নাকি। তো মাজেদ ভাইয়ের মা আবার ওঠেন, উঠে এবার বিছানা থেকে নামেন। নামার পর উনি একটা ভয়ানক দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে এত কুচকুচে কালো একটা মানুষের অবয়ব, সেও সাদা টাইপের একটা গেঞ্জি পরা, এবং তার চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে কয়লার আগুনের মতো জ্বলছে। উনি ওইটা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। চিৎকার এইটা বলে চিৎকার দিয়েছেন যে অন্য ঘরে এই জিয়ারুল এবং তাহের নামে দুজন ছিল, তাদের আত্মীয়ই, বয়স ছোট অনেক। তো এই মাজেদ ভাইয়ের আম্মা চিৎকার করে বলছে, এই জিয়ারুল, এই তাহের, দেখতো বাপ, আমার ঘরের বাইরে কে যেন, এইটা কি। তো এটা বলছে। আর এই মাজেদ ভাইয়ের মা, উনি একটা বড় একটা বটি ওনার ঘরে ছিল, ওই বটি খুঁজতেছে যে এত বড় সাহস, তোর ঘরের মধ্যে একটা লোক ঢুকতেছে, এক কোপে পা কেটে ফেলবে, এরকম একটা চিৎকার দিয়ে উঠেছে যে এক কোপে তোর পা কেটে ফেলবো। এই কে তুই, এত বড় সাহস, তুই ঘরে আসার চেষ্টা করতেছিস। তখন কি হয়, ওই যে জিয়ারুল এবং তাহের, ওনারা মূলত আত্মীয় বেড়াতে আসছিলেন। এখন ঘরের মধ্যে তো অন্ধকার, ঘুম থেকে হঠাৎ করে উঠে ওই হাতে হাতে দরজা খুঁজছিলেন। তো হাতায় হাতে দরজা খুঁজছিলেন, এই শব্দ হচ্ছে যে টিনের বেড়ায় হাত দিচ্ছেন, একবার একবার জানালার ওখানে হাত পড়ছে, একবার দরজার ওখানে হাত পড়ছে। দরজার ওখানে হাত পড়লে দরজার খিল রয়েছে, কাঠের দরজা ছিল, তো ওই খিলটা আবার হাতড়াচ্ছিলেন। ওই শব্দও কিন্তু মাজেদ ভাইয়ের আম্মা পাচ্ছিলেন, কিন্তু ওই অবয়বটা কিন্তু ওই রকমই ছিল, একদম নড়েও না চড়েও না, শুধু একটা পা ভেতরে আর তার মাথাটা বাইরে, এটা বোঝা যাচ্ছিল। হঠাৎ করে যখন এই যে জিয়ারুল এবং তাহের ওনারা যখন দরজা খুলতে সক্ষম হন, তখন ওই অবয়বটা সে কি করে, তার পাটা ওই চৌকাঠের পেছনে নিয়ে যায় এবং ওইখান থেকে বেরিয়ে যায়। এমত অবস্থায় এই জিয়ারুল এবং তাহের, ইনারা দেখতে পান হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা, ভয়ানক কুচকুচে কালো, এটাকে মানুষ না অন্য কিছু, মানুষের মতো অবয়ব একবার মনে হয়, একবার জন্তুর মতো অবয়ব মনে হয়। ওই জিনিসটা মনে হলো ভেসে ভেসে ওই ঘরের বাইরে দিয়ে, পিছনে আর একটা ঘর আছে, এই মাজেদ ভাইয়ের যিনি বড় বাবা, এই যে খাইবার সাহেব যিনি, ওনাদের ঘরের ওই দিক দিয়ে, ওইটা পেছনে একটা জঙ্গল রয়েছে, বাঁশঝাড় বা এই টাইপের যে জঙ্গল রয়েছে, ওই দিকে চলে যাচ্ছে। এই জিয়ারুল এবং তাহের ওনারা তো ওই অবয়বটাকে ধরার জন্য দৌড় দিয়েছে, যায় কোথায়। ওনারা দেখেন ওই অবয়বটা জঙ্গলের দিকে গিয়ে মিলিয়ে গেল। এদিকে চিৎকার চেঁচামেচি, ওই চেঁচামেচিতে আশেপাশে আরো লোকজন চলে আসছে,
কি হলো বলতেছে যে এই ঘটনা। ওরা তো শুরু তো মনে করছে চোর টোর হয়তো বা, কিন্তু আসলে এটা তো চোর ছিল না। এর বেশ খানিকক্ষণ পর এই যে মাজেদ ভাইয়ের আব্বা বাড়িতে আসেন। বাড়িতে আসার পর উনি খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। এই বিষয়টা আসলে ওই পর্যন্তই থেমে যায়, রাতের ওই ঘটনাটা। কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। সেটা হলো পরদিন সকাল থেকে এই মাজেদ ভাইয়ের আব্বার পেটে এমন ব্যথা, মারাত্মক ব্যথা, এই ব্যথায় টেকা যাচ্ছে না, ভয়ানক ব্যথা। তো এখন কি করা যায়? রাত থেকেই মূলত ব্যথা শুরু হয়েছিল, এটা এতটা তীব্র ছিল না, কিন্তু পরদিন সকাল থেকে অনেক ব্যথা। এরপর সকলের পরামর্শ অনুযায়ী তাকে এই মিঠাপুকুর যে সরকারি যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে নিয়ে যাওয়া হয়, সেখানে ভর্তি করানো হয়। ওখানে যখন ভর্তি করানো হয়, ভর্তি করানোর পর ডাক্তার যখন আসে তখন তার কোনো পেটে ব্যথা থাকে না। ডাক্তার যখনই তাকে চেক আপ করে চলে যায়, আবার উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। আবার যখন ডাক্তার আসে তখন আর কোনো পেটে ব্যথা থাকে না। এইরকম সমস্যা 3 দিন চলতে থাকে। তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু কোনো রোগী ধরা পড়ে না। এক পর্যায়ে ডাক্তার বলেন যে আপনার তো কোনো রোগী নেই, যান আপনি বাসায় যান, আপনাকে রিলিজ দিয়ে দেই। কারণ ওইখানে রোগীর আবার চাপ বেশি ছিল, এই জন্য ডাক্তাররা ওনাকে রাখতে চাচ্ছিলেন না, যেহেতু তার কোনো রোগ ধরা পড়ছে না। তো ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর পেটের ব্যথা আবারও বেড়েছে, আবার চিৎকার চেঁচামেচি। ওনার চিৎকারে সকলের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এত পেটে ব্যথা কিভাবে হলো হঠাৎ করে? অথচ ডায়রিয়া বা অন্য কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে পেটে ব্যথাটা কেন হচ্ছে? একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ রাতের বেলা ওরকম একটা ঘটনা ঘটলো, রাতের শেষ দিক থেকে সমস্যা শুরু হলো, সকাল থেকে এটা আরো বেশি। হসপিটালে নেওয়া হলো 3 দিনে এই আজব ঘটনা। ডাক্তার আসলে সে ভালো থাকে, আর ডাক্তার চলে গেলেই সমস্যা হয়। তখন এই মাজেদ ভাইদেরই একজন আত্মীয়, সম্পর্কে আত্মীয় হয় ওনার বাবার দিক থেকে, তাকে ডেকে আনা হয়। তো উনি কি করেন, উনি একজন তুলা রাশির লোককে সাথে নিয়ে আসেন এবং বলেন যে কবরের মাটি এটি ম্যানেজ করে রাখতে হবে, এটা দিয়ে উনি রিচুয়াল করবেন এবং দুষ্টু কোনো কিছু থাকলে সেটাকে হাজির করার চেষ্টা করবেন। ওই যিনি কবিরাজ বা ফকির গোছের যিনি, উনি বাড়িতে আসার পরেই শুধু বারবার ওই বাড়ির পেছনের জঙ্গলটার দিকে তাকাচ্ছেন এবং বলছেন এই জঙ্গলে কিছু একটা আছে রে, এই জঙ্গলে কিছু একটা আছে, এটাই মনে হচ্ছে। এরপরে ওই যে কবরের মাটিটা আনা হয়েছিল, ওইটা দিয়ে চারদিকে বড় বৃত্ত করে তার মাঝে ওই তুলা রাশির ওই ব্যক্তিকে বসানো হয়। বসানোর পর তার উপর ওই দুষ্টু জিনকে হাজির করার চেষ্টা করা হয়। কারণ সবিস্তারে কিন্তু উনি সবকিছু শুনেছিলেন সকলের কাছ থেকে, যে ওই রাত্রে কি হয়েছিল, এরপরে সবকিছু ঘটনা। তো অনেকক্ষণ হয়ে যায়, কিছুতেই ওই জিনিসটা এই তুলা রাশির ব্যক্তির উপর হাজির হয় না। এদিকে ওই কবিরাজও খুব বিরক্ত হচ্ছেন যে এত সমস্যা হচ্ছে, ওই লোক মানে তুলা রাশির লোকটার উপরও তো আমল করা হচ্ছে, তারও কষ্ট হচ্ছে, কিন্তু ওই জিনিসটা আসছে না। পরে যাই হোক, একটা সমস্যার কারণে আসেনি। তবে কবিরাজ বারবার বলছিল আমি বুঝতে পারছি যে যেই জিনিসটা আসবে সে ওই জঙ্গলের ওই দিক দিয়ে আসবে, ওই জঙ্গলের ওখানেই ওই জিনিসটা আছে, কিন্তু সে কিছুতেই আসতে চাচ্ছে না। আর ওই তুলা রাশির যে ব্যক্তিটা, ওনার হাতে একটা আয়না ধরিয়ে দেওয়া হয়েছিল। আয়নাটা উনি যখন ধরেছিলেন ওই তুলা রাশির ব্যক্তি, তাকে কাপড় দিয়ে, বিশেষ করে গামছা দিয়ে, 2 হাত দুটো গামছা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ আয়নায় হঠাৎ করে কোনো একটা অবয়ব উনি দেখবেন, আর ওই অবস্থাতে হঠাৎ করে ভয়ে ওই আয়নাটা চাপ দিয়ে ভেঙে ফেলতে পারে উনি, তখন হাতে মারাত্মক ক্ষত সৃষ্টি হবে। এই কারণে মূলত ওনার হাতকে পেঁচিয়ে দেওয়া হয়েছিল। এদিকে ওই কবিরাজ তো অনেক ট্রাই করেই যাচ্ছেন। হঠাৎ করে
ওই যে তুলা রাশির ওই ব্যক্তির হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায় এবং উনি নিজের অজান্তেই 2 হাত দিয়ে ওই আয়নাকে এমনভাবে চাপ দেন যার ফলে আয়না ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ওনার হাতে কিছুটা কেটে যায়, তবে আশা করা হয়েছিল কিছুই কাটবে না, তারপরও ওই আয়নার যে কাঁচ, ওই কাঁচের কিছু অংশ ওনার হাতে লেগে গিয়েছিল। যাই হোক, এরপরে ওই ব্যক্তিটি মাটির উপর ঠাস করে পড়ে যান, সেন্সলেস হয়ে যান, আর ওনার শরীর কাঁপতে থাকে এবং গলা দিয়ে গড়গড় গড়গড় শব্দ হতে থাকে। তখন ওই কবিরাজ বলেন যে এইবার এসেছে ওই জিনিসটা এর উপরে। তখন ওই কবিরাজ বলেন, এই বল তুই কেন আসছিলি ওই রাত্রে, আর আমার এই আত্মীয়ের পেটে ব্যথার কারণ কি সব বলবি এখন, নাহলে কিন্তু তোকে ছাড়বো না। তখন ওই জিনিসটা বলে ওঠে যে তোর এই আত্মীয় রাতের বেলা যখন ওই দিক দিয়ে আসছিল তখন সে আমাকে 1 লাথি দিয়ে নিচে ফেলে দিছে। আমরা 7 ভাই এই জঙ্গলে থাকি, আর ওই আইলের যে রাস্তার যে ঢাল ওখানে বসে আমরা গল্প করছিলাম। তোর এই আত্মীয় আসার সময় আমাকে সজোরে লাথি মেরেছে, আমি খুব ব্যথা পেয়েছি। এই জন্যই আমি এই বাড়িতে আসছিলাম, কিন্তু আমি যখন আসি 1 পা ঢুকিয়েছি তখন আমার কাছে মনে হলো তোর এই আত্মীয় এখনো ঘরে ঢোকে নাই, আর এমত অবস্থায় আমি আটকা পড়ে যাই। আমি পেছন দিকে যেতে পারছিলাম না, আর তোর এই আত্মীয়র বউ সে উঠে আমাকে দেখে ফেলে। ওর কত বড় সাহস, ও আমার পা কেটে ফেলতে চেয়েছিল। ওই দিন যদি আমি ওকে ধরতে পারতাম এবং ও যদি আমাকে আঘাত করত তাহলে এই বাড়ির কেউ জীবিত থাকতো না। আমি আটকা পড়েছিলাম, ছোটার উপায়ও আমি জানি। আবার যখন 2 জন দরজা খুলে বের হয়ে গেল তখন আমি সশরীরে ছিলাম। আমি এই সশরীরে এত লোকের সামনে উপস্থিত থাকতে পারি না, এই জন্য আমি ওখান থেকে চলে গিয়েছিলাম, না হলে তোদেরকে আমি দেখিয়ে দিতাম। এখন কথা হলো, ওই যে কবিরাজ তাকে বলে যে আমার এই আত্মীয়ের পেটে ব্যথা কেন হলো, তখন ওই জিনটি বলে তোর আত্মীয় যখন বাড়িতে এসে খাবার খেয়েছে তখন আমি আমার মুখ থেকে ওই খাবারের মধ্যে বিষ দিয়ে দিয়েছি। ও ওই বিষ মিশ্রিত খাবার খেয়েছে, ওর পেটের ব্যথা কোনোদিন ভালো হবে না। এই কথা বলা বলি হচ্ছে, এর মধ্যে কি হয়েছে, এই যে মাজেদ ভাইয়ের আম্মা ঘর থেকে বের হয়েছে। যেইরা ঘর থেকে বের হয়েছে তখন ওই যেই তুলা রাশির লোকটা মানে অজ্ঞানের মতো অবস্থায় থেকেই কথা বলে যাচ্ছে, মুহূর্তের মধ্যে সে 1 লাফ দিয়ে এই মাজেদ ভাইয়ের আম্মার শাড়ি টেনে ধরেছে। ওনার আম্মা কিন্তু ওই যে বৃত্ত, ওই বৃত্তের কাছাকাছি চলে আসছিল হঠাৎ করে, তখনই টেনে ধরেছে। আর এদিকে এমন আচমকা আক্রমণ করেছে, উপস্থিত লোকজন তো খুব ঘাবড়ে যায়। ওর হাত থেকে ছোটানোর জন্য এই মাজেদ ভাইয়ের আম্মাকে কয়েকজন মিলে টেনে ধরে। টেনে ধরার পর তখন এমন অবস্থা হয় যে এমন ধারালো ভাবে শাড়িটাকে থাবা দেওয়া হয়েছিল, শাড়ির ওই অংশটা ওই তুলারাশির লোকের হাতের মধ্যে ছিঁড়ে চলে আসে কিছু অংশ, যতটুকু সে থাবা দিয়েছিল। তাহলে কি জোরে থাবা দিয়েছিল, ওখানে যদি তার শরীরের কোনো মানে অঙ্গ থাকতো বা কোনো মাংস থাকতো সেটাও হয়তো বা ছিঁড়ে নিয়ে চলে আসতো। তখন কবিরাজ বলে যে আচ্ছা মানলাম যে আমার আত্মীয় তোকে আঘাত করেছে, তাহলে আমার আত্মীয়ের বউ তোর কি করলো? তখন বলে যে ওর সাহস তো অনেক, ও আমার পা কেটে ফেলতে চেয়েছিল, এই জন্য যখনই দেখছি যে ও এখানে আসছে তখনই ওকে আমি আক্রমণ করছি। ওর ভাগ্য ভালো, ওর আমি এখন ক্ষতি করতে পারলাম না, তবে ক্ষতি আমি ওর করব, এইটা বলে। তখন কি হয়, হঠাৎ করে ওই তুলা রাশির ওই লোকটা লাফ দিয়ে উঠে ওই বৃত্তের বাইরে যেতে চায়। ওদিকে কবিরাজ কিন্তু বলে রেখেছিল উপস্থিত বেশ কিছু লোকদেরকে, যদি এই অবয়বটা যখন হাজির হবে এ যদি বৃত্তের বাইরে একবার চলে যেতে পারে তাহলে ভয়ানক পরিণতি হবে, কোনোভাবেই ওকে এই উঠানে আকাই বৃত্তের বাইরে যেতে দেয়া যাবে না। যদি বাইরে যাওয়ার চেষ্টা করে আপনারা ধরে রাখবেন, কারণ ওই সময় ওর শরীরে ভয়ানক শক্তি হবে। আমি জানি না এই বৃত্তের বাইরে ও যেতে পারবে কি পারবে না, যদি একবার চলে যায় তাহলে সকলের জন্য
পরিণতি কিন্তু ভয়াবহ হবে। এবং সত্যি হঠাৎ করে এই ঘটনা ঘটা যখন শুরু হয়, উপস্থিত 7-8 জন লোক মিলে আবার ওকে ধরে বসানো হয়। তারপর তাকে তো বলা হয় যে ও তো ভুল করছে, ও তো বুঝতে পারে নাই, চলে যাও। সে তো যাবে না, সে প্রতিশোধ না নিয়ে যাবে না। যাই হোক, এখন একটা পর্যায়ে এসে রাজি হয়ে যাওয়ার জন্য। সমস্যা হলো এই যে মাজেদ ভাইয়ের বাবার পেটে যে তীব্র ব্যথা, এটার কি হবে? তখন কবিরাজ বলে যে তোকে এই বিষ শুষে নিতে হবে। এখন ও তো রাজি না, বলে না, বিষ শুষে নেব না, আমি চলে যাচ্ছি, বিষ শুষে নেব না আমি। একটা পর্যায়ে সে রাজি হয়। তখন এই মাজেদ ভাইয়ের বাবাকে ওই বৃত্তের মধ্যে নিয়ে আসা হয়। মাজেদ ভাইয়ের বাবা তো কিছুতেই আসবে না, কারণ উনি তো প্রচন্ড ভয় পাচ্ছিলেন, কারণ একটু আগে ওনার ওয়াইফকে আক্রমণ করেছে, এখন উনি যাচ্ছেন, এখন কি হবে যদি মেরে ফেলে? তখন কবিরাজ বলেন যে ভাই আপনি ভয় পায়েন না, কিছু হবে না। তখন ওই তুলারাশির ওই লোকটি সে উঠে বসে মাজেদ ভাইয়ের বাবার মাথার যে তালু, এই তালুর উপরে মুখ লাগায়, মানে চুমু দেওয়ার মতো আর কি, মুখ লাগায়। এদিকে মাজেদ ভাইয়ের বাবা তো ভয়ে থরথর করে কাঁপছে যে আল্লাহ এখন কি হবে, এখন একটা বিপদ না হয়, আমার ঘাড় না মটকে দেয়। এরকম প্রায় 2 মিনিটের মতো ছিল। এরপর ওই তুলারাশির লোকটি ওখান থেকে মুখ সরিয়ে নেয়, তার ভেতরে তো ওটা ভর করেছিল। তারপর মাজেদ ভাইয়ের বাবার যে অনুভূতিটা এরকম ছিল যে তার কাছে মনে হলো তার শরীরের ভেতর থেকে অনেক যন্ত্রণা মনে হলো সরে গেল, এবং তার বুকের উপর থেকে বিশাল একটা পাহাড় মনে হলো সরে গেল। এরপরে যেটা হয় সেটা হলো ওই অবয়বটিকে নিষ্কৃতি দেওয়া হয়, মানে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে এই মাজেদ ভাইয়ের বাবার আজ পর্যন্ত পেটে ব্যথা হয়তোবা স্বাভাবিক কোনো কারণে হয়েছে, কিন্তু ওই যে ওই তীব্র পেটে ব্যথা এটা হয়নি। ওই অবয়বটিকে এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা ডাক্তার চলে গেলে পেটের ব্যথা হতো, আবার ডাক্তার আসলে ভালো হয়ে যেত, ঘটনা কি? তখন ওরা বলেছিল যে আমরা 7 ভাই ওই যে যে হসপিটালে তাকে ভর্তি করা হয়েছিল ওই হসপিটালের কাছে টানা 3 দিন অবস্থান নিয়েছিল। আর এই 3 দিন অবস্থানের সময় যখন ডাক্তার আসতো তখন ওর বাবার পেটের ব্যথা থাকতো না, যখনই চলে যেত তখন ওই বিষক্রিয়াটা কাজ করত। এই মেকানিজমটা ওদের জানা ছিল, এই কাজটা ওরা করতো টানা 3 দিন, এবং উদ্দেশ্য ছিল বাড়িতে আসার পর এনাকে মেরেই ফেলবে। কিন্তু যাই হোক, আল্লাহর রসের সহমতে সেটা পারেনি। এই কবিরাজের ওসিলায় আল্লাহ এই মাজেদ ভাইয়ের বাবাকে বাঁচিয়ে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তো এভাবেই এই সমস্যাটার সমাধান হয়েছিল। প্রিয় লিসেনার্স, এই যে যেই ব্যাপারটা অদৃশ্যভাবে একজন আছে, আমরা চলে যাচ্ছি হেঁটে, এটা তো আসলে আমাদের জানা থাকার কথা না যে কোথায় কে আছে, চলে গেলাম কার গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়ে গেলাম, মোটরসাইকেল বা সাইকেল, বা হেঁটে যাচ্ছি লাথি লেগেছে এই কারণে পিছু নিয়েছে, এটা তো আসলে আমরা কোনোভাবেই জানতে পারি না, তাই না? তবে স্বাভাবিকভাবে যতটুকু এইগুলো থেকে বেঁচে থাকা যায় তার একটা পদ্ধতি হলো, যদি একা একা আমরা কোথাও দিয়ে যাই বা কোনো দিক দিয়ে হেঁটে যাই, গুনগুন করে যদি আমরা সূরা কিরাত পড়তে থাকি, তাহলে এই সমস্যা থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। আবার এমন কোনো জায়গা যে জায়গাতে এই টাইপের সমস্যা থাকলেও থাকতে পারে বলে আমরা আশঙ্কা করি, ওই জায়গার কাছাকাছি গিয়ে আমরা একটা সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম বলে। সেক্ষেত্রে সে দুষ্টুই হোক বা ভালোই হোক, ওরা পথ থেকে সরে যায়। আর এর পরেও যদি কোনো সমস্যা হয় আর ওরা যদি আক্রমণ করে, সেই আক্রমণটা আসলে স্থায়ী হয় না, বা এরা চলে যেতে পরবর্তীতে বাধ্য হয়। এই জন্য রাতে চলাফেরা করার ক্ষেত্রে, যেহেতু আমরা অনেক জিনিস দেখতে পাই না, ওদেরকে তো দেখাটা আমাদের জন্য পসিবল না, এই জন্য এই কিছু কিছু ছোটোখাটো বিষয় যদি আমরা একটু খেয়াল করতে পারি, আমার মনে হয় এই বিষয়গুলো থেকে আমরা আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ নিষ্কৃতি পেতে পারি। তো এটি ছিল ঘটনা। লিখছেন, আমি মোহাম্মদ সানাউল্লাহ বলছি পূর্ব বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রাম রাজুর থেকে। এর আগেও আমি একটি ঘটনা পাঠিয়েছি। আমি বর্তমানে পড়াশোনার সূত্রে বোলপুরে থাকি। আর আজ যে ঘটনাটি বলতে চলেছি সেটি হলো আমার পিজির একটি ঘটনা। অনেকদিন ধরেই লিখবো ভাবছি, কিন্তু পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের চাপে লেখা হয়ে উঠছিল না। আজ সময় পেয়ে লিখতে বসলাম।
সাল 2023। উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তির জন্য আমি বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করি। সেগুলোর মধ্যে থেকে আমি বোলপুর কলেজে জুওলজি অনার্সে চান্স পাই এবং অ্যাডমিশন। বাড়ি থেকে কলেজের দূরত্ব অনেক বেশি হওয়ায় আমি একটা পিজিতে থাকার সিদ্ধান্ত নিই। আমার এক ক্লাসমেট আমাকে পিজির সন্ধান দেয় এবং সে আমাকে পিজির মালিকের সঙ্গে ফোনে কথাও বলিয়ে দেয়, আর আমি 1 মাস পরে সেখানে থাকা শুরু করি। আমি যেদিন থেকে ওখানে থাকতে শুরু করি তারপর থেকে আমার সাথে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটেছে, যেগুলো আমি আজও ভুলতে পারিনি। প্রথমেই আমার পিজি মানে যে বাড়িটাতে আমি থাকতাম তার বর্ণনা দিই। বাড়িটি শহরের একদম মাঝামাঝি জায়গায়, দোতলা, দেখতে ভালোই, আধুনিক সিমেন্টের পাকা নির্মাণ, না খুব নতুন না খুব পুরনো, সাদা ছাই রঙের দেয়াল, রেলিংয়ে লোহা এবং নিচতলায় একটা ছোট গেট দিয়ে ঢুকলে দুপাশে গাছপালা রাখা কিছু টব, যেটা বাড়িটাকে সুন্দর করে তোলে। নিচতলায় থাকেন বাড়ির মালিক, এক বৃদ্ধ আর তার স্ত্রী, শান্ত মুখ কিন্তু কেমন যেন গম্ভীর। বাড়ির বাইরে ছিল একটি ছোট্ট চায়ের দোকান। আমার ঘরটা ছিল দোতলার এক পাশে, একটা কোণার ঘর, যেটা জানালা শুধু একদিকেই খোলে। ঘরের সব ব্যবস্থাই ছিল, একটা স্টাডি টেবিল, টেবিলের পাশে একটা লম্বা আয়না, একটা খাট, ছোট একটা কাঠের আলমারি, আর জানালাটা পশ্চিমে মুখ করা, হাওয়া বাতাস ভালোই ঢোকে। আমার রুমের পাশে আরও 2টো রুম ছিল, যার মধ্যে একটা ছিল আমার বন্ধু রাহুল আর অন্যটিতে একজন ব্যাংক কর্মী। এই হলো গিয়ে আমার পিজির একটা বর্ণনা। তো আমি যখন ওই পিজিতে থাকতে শুরু করি তখন প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটে, কিন্তু কয়েকদিন যেতেই আমার সাথে বেশ কিছু অযৌক্তিক ঘটনা ঘটতে থাকে। একদিন বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সন্ধ্যের দিকে ফিরে ফ্রেশ হয়ে রাত্রি 10টা পর্যন্ত পড়াশোনা করি এবং রাত্রে খাবার খেয়ে প্রতিদিনের মতো সেদিনও আমি ছাদে পায়চারি করতে যাই। এটা আমার অনেক দিনের অভ্যেস। বাড়িতে থাকাকালীনও আমি প্রতিদিন রাত্রিবেলা খাবারের পর ছাদে কিছুক্ষণ সময় কাটাই। তাই এখানেও আমি সেদিন ছাদে গেলাম। ছাদটা উঁচু করে ঘেরা এবং ছাদের মধ্যে ছিল একটা চিলে কোঠার ঘর। আমি তখন হেডফোনে স্পটিফাই গান শুনছি। হঠাৎ করে মনে হলো দরজা ধাক্কানোর শব্দ। আমি ভাবলাম হয়তো নিচে কেউ কারো দরজা ধাক্কাচ্ছে। আমি তখন নিচের দিকে গেলাম, কিন্তু দেখলাম সবাই অলরেডি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার মনে হলো যে তাহলে কি বাড়ির মালিক কাউকে ডাকছিল। যাই হোক, রাত হয়ে যাওয়ায় আমি নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে স্টাডি টেবিলে বসি। কিছু অ্যাসাইনমেন্ট বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে 11:30-12টার দিকে ঘুমিয়ে পড়ি। সে রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি আমার রুমের সিলিং ফ্যান থেকে কেউ যেন ঝুলছে, আর সেই দেহটি ধীরে ধীরে আমার দিকে নেমে আসছে। আচমকা ঘুম ভাঙায় মোবাইল অন করে দেখি রাত্রি 2টো বাজে। কিছুটা জল খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম যেন আসতেই চায় না। তবু চোখ বন্ধ করে বিছানার উপর শুয়ে থাকি। বেশ কিছুক্ষণ পর ঘুম ঘুম অবস্থায় হঠাৎ করে আমার মনে হলো আমার নাকে একটা মিষ্টি গন্ধ আসছে, আর তার সাথে আমার ঘরে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। আমি চোখ খুলবো ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। রাত্রে ঘুম না হওয়ায় সকালে উঠতে দেরি হয়ে যায়। তাড়াহুড়ো করে উঠে কলেজ যাওয়ার জন্য রেডি হই। বাড়ি থেকে বেরোনোর সময় একটা গাড়ি থেকে ওই বাড়ির সামনে দুজনকে নামতে দেখি, একজন ভদ্রলোক এবং একটি 5-6 বছরের ছোট্ট মেয়ে। আমার দেরি হয়ে যাওয়ার জন্য বেশি কিছু খেয়াল না করে আমি কলেজে চলে যাই। সেদিন কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস থাকায় বাড়ি ফিরতে একটুখানি দেরি হয়ে যায়। কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমি ল্যাপটপ নিয়ে বিছানায় বসি একটা ক্লাস প্রেজেন্টেশন বানানোর জন্য। হঠাৎ করে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাতে দেখি সেই ছোট্ট মেয়েটা দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি ওকে ভিতরে আসতে বলি। সে আমার কথা শুনে ঘরের ভিতরে আসে। আমি তাকে বিছানার পাশে বসতে বলি এবং তার নাম জিজ্ঞাসা করি। সে জানায় তার নাম রুহি। মেয়েটা খুবই মিষ্টি ছিল আর তার কথাও ছিল খুব সুন্দর।
আমার আনা কিছু স্ন্যাক্স এবং বিস্কিটের মধ্যে একটা ছোট বিস্কিটের প্যাকেট ওর হাতে দিই। প্রথমে নিতে না চাইলেও শেষমেশ নেয়। এমন সময় নিচের থেকে কেউ রহিম নাম নিয়ে ডাকতে থাকে, তাই সে ছুটে চলে যায়। সেদিন রাত্রে প্রেজেন্টেশন রেডি হয়ে গেলে আমি ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সেদিন রাত্রে আমার সঙ্গে তেমন কিছু ঘটে না। ঘুম ভাঙে একেবারে সকাল শব্দে আমার ঘুম ভেঙে যায়। আয়নার দিকে চোখ যায় সবার আগে। দেখি আয়নায় যেন কেউ দাঁড়িয়ে আছে। তার চেহারা অস্পষ্ট, কিন্তু স্পষ্ট একটা মেয়েলি অবয়ব। আমি ধর্মর করে উঠে পড়ি, আলো জ্বালাই, কিন্তু ঘরে কেউ নেই। আয়নার সামনে আমি একা, কিন্তু আগের দিনের সেই মিষ্টি গন্ধটা আবার ঘরের মধ্যে অনুভব করতে পারি। মনে মনে ভাবি, আমি তো এরকম কোনো পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করি না, তাহলে এই গন্ধটা আসছে কোথা থেকে? আমার কিছুটা ভয় লাগে। যদিও আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু এই শহরে নিজের চেনা জানা তেমন কেউ নেই। এক মুহূর্তে মনে হলো পুরো বাড়িটাতে আমি একা। আমার একটা অস্বস্তি হতে শুরু করলো। এত রাত্রিবেলা কাউকে বিরক্ত করা কি ঠিক হবে? বুঝতে পারছিলাম না, আমার মাথা কাজ করছিল না। হঠাৎ করে দরজায় একটা টোকার শব্দ পাই। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস সব যেন বন্ধ হয়ে আসছে। তবে অনেকবার পাশের রুমের বন্ধু রাহুলের গলার শব্দ শুনতে পেয়ে দরজাটা খুললাম। সে জানায় সে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিল, তাই তারও ঘুম ভেঙে যায়। আর আমার ঘরে লাইট জ্বলতে দেখে সে এখানে আসে। সেদিন সে আমার সাথে আমার রুমে ঘুমিয়ে পড়ে। পরদিন রবিবার সকালবেলা আমি এসব নিয়ে ভাবছিলাম। আগের দিন রাত্রে আমি কিছুটা হলেও ভয় পেয়েছি। এই ভয়টা আমি কিছুতেই দূরে সরিয়ে রাখতে পারছিলাম না। সেদিন দুপুরবেলা আমি নিজে চা খাচ্ছিলাম। হঠাৎ করে বাড়ির সেই ছোট্ট মেয়েটা আমার পাশে এসে দাঁড়ায়। মিষ্টি গলায় বলে, আলী দাদা, তুমি মিম্মির ঘরে আছো? আমি কিন্তু মিম্মিকে বলে দেব, মিম্মির ঘরে মিম্মি কাউকে পছন্দ করে না। মিম্মি আসলে আমি ওকে সব বলে দেব। আমি তো হতভম্ব। মিম্মি? মিম্মিকে? সে শুধু মুচকি হেসে চলে যায়। সে রাতে আমি ঘুমোতে পারিনি। পরদিন মালিকের স্ত্রীকে জিজ্ঞাসা করি, আচ্ছা এই মিম্মিটাকে? তিনি থমকে যান, মুখে কোনো ভাব প্রকাশ না করেই বলেন, তুমি পড়াশোনায় মন দাও, এসব জেনে তোমার লাভ নেই। ফিরে এলাম নিচের ঘরে। সেদিন রাত্রিবেলা ঘুমের ঘরে আমি টের পেলাম কেউ যেন আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আর আমার মুখের সামনে কেউ যেন একেবারে ঝুঁকে পড়ে নিখুঁতভাবে কিছু পরীক্ষা করছে। আমার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। ঘুম ভেঙে দেখি জানালার পর্দা হাওয়ায় নড়ছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে ঘুমানোর আগে ঘরের দরজা এবং জানালা বন্ধ ছিল। আমি উঠে জানালাটা বন্ধ করতে যাই, ঠিক তখনই আমার ফোনটা হাত থেকে পড়ে যায় এবং খাটের নিচে ঢুকে যায়। আমার খাটের নিচে তাকানোর সাহস হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল কেউ যেন আছে। অনেক সাহস জুগিয়ে খাটের নিচে তাকাই এবং ফোনটা বের করতে গিয়ে দেখি আরেকটা কিছু কাগজের মতো পড়ে আছে। বাইরে বের করে আনতেই দেখি একটা খাম, সেখানে লেখা রুবি 2020। আমি ছবিটা বের করে ধুলো ঝেড়ে দেখি একজন মেয়ে। মেয়েটার বয়স 22-23-এর কাছাকাছি। গায়ের রং উজ্জ্বল ফর্সা, চোখে গভীর কালো কাজল টানা, চুল ছিল কোমর ছোঁয়া, এক পাশে এনে ফেলা, যেন নিজেই সেট করে নিয়েছিল। ঠোঁটে সামান্য হাসি, কিন্তু সেই হাসির মধ্যে একরকম বিষণ্ণতা লুকোনো, যেন কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। সব মিলিয়ে চিন্তিত হয়ে উঠি। এরপর একদিন নিচে বাড়ির পাশে থাকা পুরনো চায়ের দোকানে গিয়ে বসি। দোকানটা চালান এক বৃদ্ধ গিরিশ কাকা। গিরিশ কাকাকে জিজ্ঞাসা করি, কাকা এই বাড়ি নিয়ে কিছু শুনেছেন? উনি একটুখানি চুপ থেকে বললেন, কি আর বলবো বাবা,
এই বাড়ি আগে ওরকম ছিল না। একসময় এখানে একটা পরিবার থাকতো, এখন ওই বুড়ো বুড়ি আর ওদের 5 বছরের নাতনি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করি, আচ্ছা কাকা, রুবি বলে কেউ কি থাকতো এখানে? হ্যাঁ, তুমি এই নাম জানলে কি করে? ওনার হকচকি ওঠা দেখে আমি আমার সাথে ঘটা সমস্ত কিছু সংক্ষেপে জানাই, আর সেই ছবির কথাটাও জানাই। তখন তিনি জানান, রুবি ছিল এই বাড়িরই মেয়ে, খুব মেধাবী এবং শান্ত প্রকৃতির। একদিন হঠাৎ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, আর যেদিন সে মারা যায় তার ছোট্ট মেয়েটা ঘরে ছিল। মায়ের মুখ শেষবার দেখেছিল। আমি হঠাৎ বুঝতে পারি মেয়েটি যাকে মিম্মি বলছে সেই রুবি, আর আমি থাকছি রুবির পুরনো ঘরে। গিরিশ কাকা একবার আমায় গভীরভাবে দেখলেন, তারপর বললেন, এই প্রথম না বাবা, একবার একজন চাকরিজীবী লোক এসেছিল, 1 মাসও থাকতে পারেনি। যেদিন চলে গেল বলেছিল, ঘুমোলে মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে থাকে। তুমি যদি সাহস পাও তো থেকো, না পারলে সময় বুঝে এখান থেকে চলে যাও। গিরিশ কাকার কাছে এইসব কথা শোনার পর সব মিলিয়ে আমার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়। আমি মালিককে সমস্ত ঘটনা জানাই এবং ঠিক করি যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা ছেড়ে দেব। এরপর আমি অন্য একটা পিজিতে শিফট হয়ে যাই এবং সেখানে আমার সঙ্গে কোনো রকম প্রবলেম হয় না। তো গৌরবদা, এই ছিল ঘটনা। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যাবৎ আমাদের এই চ্যানেলে পাশে ছিলেন, এবং আমরা প্রতিনিয়তই কিন্তু রাত 10টার সময় এই চ্যানেলে ভিডিও পাবলিশ করে থাকি। সো আপনাদের জন্য আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে রাত 10টার সময় ভিডিও নিয়ে আসি। সো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনারা এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন। তো এর পরবর্তীতে আপনাদের জন্য আমরা আরও সুন্দর ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আজকে যে ঘটনাগুলো ছিল, আপনাদের কার ঘটনাটি কীরকম লাগছে এই কথাটি জানাতে ভুলবেন না, কারণ আমরা চেষ্টা করব যাতে আপনাদের জন্য আরও সুন্দর ঘটনা নিয়ে আসার জন্য। আর অবশ্যই আপনারা বলে যাবেন যে কমেন্ট সেকশনে আপনাদের ঘটনাটি কীরকম লাগলো, আর আপনাদের জন্য আমরা আরও চেষ্টা করব সুন্দর ঘটনা নিয়ে আসার জন্য। আর আপনাদের যদি নিজেদের সাথে এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের ঘটনাটি যদি সিলেকশন হয় তাহলে আমাদের চ্যানেলে শেয়ার করার জন্য। তো এর পরবর্তীতে আরও সুন্দর এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি। তো আজকের মতো এখানেই সমাপ্ত করতে যাচ্ছি, আবার দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।